প্রিয় প্রণয়িনী। জান্নাত নুসরাত। পর্ব 11 থেকে 20। অনিকা ন্যাকা গলায় বলল, ভাইয়া দেখো না, নুসরাত আপি আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে। আমি এখানে আসতে চাইনি, তারপরও নিয়ে এসেছে। আর ওই লোকের সাথে আমাকে ডেটে পাঠিয়ে দিচ্ছে। আরশ তাকালো নুসরাতের দিকে, যে চোখ বড় বড় করে অনিকাকে শাসাচ্ছে। আরশকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জাইন গম্ভীর স্বরে বলল, নুসরাত তুমি অনিকাকে জোর করে কেন নিয়ে এসেছ এখানে? মম নুসরাতের হয়ে সাফাই দিতে যাবে তার পূর্বেই ডেলার রেস্টুরেন্টে প্রবেশ করল। গোল হয়ে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই জাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? নুসরাত ও ইসরাতের দিকে তাকিয়ে ডেলা বলল, এরা তোর তোর কাজিন না। জাইন বলল, হু। সৌরভী, মম ও সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমাদের তোমাদের তো চিনতে চিনতে পারলাম না। আমি জাইন ভাইয়ার কাজিন মম। আর ওরা আমাদের ফ্রেন্ড সৌরভী ও সাদিয়া। ডেলা বলল, ওহ, তোমরা তোমরা আমাদের সাথে জয়েন করো। অনিকা বলল, জি আপু অবশ্যই। নুসরাত নাক মুখ কুচকে তাকিয়ে রইল অনিকার দিকে। সাদিয়ার কানে কানে বলল, বালদা কিভাবে আমাকে ফাঁসিয়ে দিল দেখলি সাদিয়া? এর শোধ যদি না নেই, তাহলে আমার নাম নুসরাত না। ফেসে গলায় গজম্বর আলী বললেন, আগামী শুক্রবারে আমি কল করব। সময় মতো চলে এসো। নুসরাত অপ্রস্তুত হাসি দিয়ে বলল, অবশ্যই ভাইয়া। জায়গাটা এই নাম্বারে মেসেজ দিয়ে দিবেন। অনিকা চলে আসবে সময় মতো। গজম্বর আলী চলে গেলেন রেস্টুরেন্ট থেকে। আরশ শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে সব দেখল। মুখ দেখে বোঝা গেল না মনে কি চলেছে। আজ বাসায় গেলে মামার হাতের একটা মার মাটিতে পড়বে না। আমি আর আপু তো যেমন তেমন করে বেঁচে যাব। তোর কি হবে? দেখ আরশের বাচ্চা কিভাবে তাকিয়ে আছে তোকে বাঁচ দেওয়ার জন্য। রেডি থাকিস বোন। পেট শক্ত করে বাসায় যাস। নুসরাত কথা বলল না, চুপচাপ মনোযোগ দিয়ে শুনল মমর কথা। আল্লাহর হাতে ছেড়ে দিল, যা হওয়ার হবে, এখন একটু জাইনের টাকা খাওয়া যাক। সব চিন্তা উড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। আরে ইশরাত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন? বসো। নিজের পাশের সিটে ইশারা করে ডেলা বলল, এখানে বসো। ইশরাত হালকা হেসে ডেলার পাশে গিয়ে বসল। ডেলা আরশ ও জাইনের সাথে কিছু ব্যবসা বিষয়ক কথা বলে খাবার অর্ডার দিল। নুসরাত হট ললিপপ, ইশরাত ক্রিস্পি চিকেন ফ্রাই, মোমো, সৌরভী বার্গার, সাদিয়া নাচুস অর্ডার দিল। মোমোর ফোনে কল আসে, সে টেবিল থেকে উঠে গিয়ে কল ধরল। হ্যালো ভাইয়া। ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। হ্যাঁ হ্যাঁ, মামাদের বাসা থেকে বের হওয়ার পর যে মোড় পাওয়া যায় ওইখানে যে রেস্টুরেন্ট আছে ওইটাতে আছি। আচ্ছা চলে আসো, আমি ক্যাফের বাহিরে আসছি। ফোনে কথা বলা শেষ করে মম টেবিলে গিয়ে বসল। নুসরাত জিজ্ঞেস করলো কে কল দিয়েছে। মম বিস্তারিত জানালো যে আশিক থাকে নিতে আসছে। নুসরাত ফিসফিস করে বলল, তুই আজ আসলি আবার আজই নিতে আসছে? আমি কত প্ল্যান করলাম দুজন মিলে আজ পার্টি করব আর তুই চলে যাবি। সরি দোস্ত, চলে যেতে হবে। 2-1 দিন পর আবার আসবো। আম্মু আগে আসুক বাসায়, তারপর আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আবার আসিস। আমার কান্না পাচ্ছে তোকে বিদায় দিতে। ডেলা বলল, তোমরা তোমরা কি কথা কথা বলছো? নুসরাত বলল, নাথিং। ডেলা প্রশ্ন না করে ইসরাতের সাথে কথা বলতে ব্যস্ত হলো। তুমি তুমি সবসময় এরকম চুপচাপ থাকো ইসরাত? না না, কই চুপচাপ থাকি, কথা বলি তো। আমি অনেকক্ষণ ডরে খেয়াল করছি ওরা কথা বলছে, তুমি তুমি শুধু ওদের সাথে মাথা নাড়াচ্ছ। আমি কথা বলি, কিন্তু বাহিরে বের হলে কথা বলতে একটু অস্বস্তি হয়। এজন্য একটু কম কথা বলি। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল টুকটাক। এর মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। নিজ নিজ খাবার নিজের দিকে টেনে নিল সবাই। খাবার খাওয়ার মাঝখানে ব্যাঘাত ঘটালো উচ্ছ্বাসিত এক পুরুষ কণ্ঠ। ইসরাতের মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, রাক্ষসের মতো খেতে খেতে কি রকম মোটা হচ্ছিস? কমিয়ে খা, পরে বিয়ে হবে না। আর বিয়ে হলে বুড়ো বেডার সাথে বিয়ে হবে, না হলে রিকশাওয়ালা মামার সাথে। কথাটা বলে ইসরাতের ফ্রাইড চিকেন এক পিস নিয়ে নিজের মুখে পুরে নিল। এতক্ষণ আশিক সামনের দিকে না তাকিয়ে এত কথা বলল। সামনে তাকিয়ে যখন দেখল নতুন একটি মুখ, তখন নিজের বককের জন্য কিছুটা লজ্জা পেল। ডেলার দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসি দিল। ডেলা মুখ দিয়ে বেরিয়ে এলো, ওয়াটা আওয়াসাম বয়। ডেলা পাশে জাইন বসা ছিল। ডেলার মুখ থেকে নিচু শব্দে বের হওয়া কথাটা জাইনের ঠিক পছন্দ হলো না। তারপর ও চুপচাপ হজম করে নিল। আরশ বলল, তুই এখানে কেন? নুসরাত বিড়বিড় করল, শালার তুই তুকারি ছাড়া কোনো কথা বের হয় না মুখ দিয়ে।
আর বলবে আমার ম্যানার্স নেই। নিজেরটা আগে ঠিক কর, পরে না হয় আমারটা ঠিক করবি। শালা খবিস। মম বলল, আস্তে বল বইন, সব শোনা যাবে তো। নুসরাত বলল, শোনা গেলে শোনা যাক। আমি কি কাউকে ভয় পাই নাকি? হো। আশিক বলল, মমকে নিতে এসেছি। আশিক আরশের কথার উত্তর দিয়ে বলল, তুই আর ভাইয়া এখানে কি করছিস? আমি তোদের দেখে সারপ্রাইজড হয়ে গিয়েছি। আর ডেলার দিকে ইশারা দিয়ে বলল, উনি কে? আরশ কিছু বলতে যাবে, তাকে থামিয়ে দিয়ে ডেলা বলল, আমার পরিচয় না হয় আমি দিলাম। হ্যালো মিস্টার, আমি ডেলা আমান, মিস্টার আরশের নিউ বিজনেস পার্টনার, অ্যান্ড আরেকটা পরিচয় হলো আমি জাইনের ফ্রেন্ড। ডেলা নিজের হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। নাইস টু মিট ইউ মিস্টার। আশিক হ্যান্ডশেক করে বলল, মি টু। ডেলার সাথে কথা বলা শেষ করে আশিক মোমোকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আশিকের যাওয়ার পথে তাকিয়ে তাকল ডেলা। নিজ মনে বিড়বিড় করল, লাভ অ্যাট ফার্স্ট সাইট কি আমার সাথে হয়েছে? আই এম ইমপ্রেসড অন ইউ মিস্টার। না হোয়াট কেন আই ডু? হোয়াট কেন আই ডু? জায়ানকে নিয়ে শপিং মলে এসেছে ইনা। জায়ান মুখ কাদো কাদো করে ট্রায়াল রুমের দরজার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, আজ সব টাকা উড়ে যাবে। কত কষ্ট করে আমি টাকা সেভিংস করি, আর এ শপিং মলে এসে আমার এত পরিশ্রমের টাকা উড়িয়ে দেয়। হায় আল্লাহ, আমাকে এই আজাবের হাত থেকে বাঁচাও। ঠিক তখনই জায়ানের চিন্তার ব্যাঘাত ঘটে ইনা ট্রায়াল রুম থেকে বের হলো। বাবু, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর সোনা। উম্মাহ, এজন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। এটা ও প্যাক করে নেই। জায়ান নিজের হাতের ব্যাগের দিকে একবার তাকিয়ে কাদো কাদো মুখ বানিয়ে বলল, হ্যাঁ বাবু, প্যাক করে নাও। মিনমিন করে বলল, সেই তো নিবে, তাহলে আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন? যত সব নাটক। কিছু বলছো বাবু? না সোনা, কিছু বলিনি। ইনার মোবাইলের রিংটোন শুনে ইনার দিকে তাকালো জায়ান। সেভ নম্বরে ভেসে উঠল ডেলা নামটা। মুখ দেখে বোঝা গেল ইনার গলা শুকিয়ে গিয়েছে। হালকা ডোক গিলে ফোনটা ধরল। হ্যালো ইনা, তুই কোথায়? জি আপু, আমি ভার্সিটি থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। ওপাশ থেকে ভেসে আসলো, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। জি আপি। ফোন কাটার পর জোরে শ্বাস নিল ইনা। জায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ইনার চিন্তিত মুখের দিকে। কিছু জিজ্ঞেস করার আগেই ইনা বলল, আপু কল দিয়েছিল। ভার্সিটি থেকে আমাকে পিক করার জন্য আসছে। তাড়াতাড়ি চলো, আমাকে ভার্সিটির রাস্তায় নিয়ে নামিয়ে দাও। শপিং ব্যাগ দেখিয়ে জায়ান বলল, আর তোমার আপু ফ্রান্সে ছিল না, কবে আসলো? আর ওর সাথে আমার মিট করাবে না? 1 মাসের মতো হয়েছে এসেছে। আর তোমার আস্তে ধীরে আপুর সাথে মিট করাবো। আরও কিছুদিন যাক। আচ্ছা, এগুলো নেবে না? আর এইমাত্র যেটা ট্রায়াল দিলে সেটা কি করবে? না ভাই, কিছু নেব না। আমাকে শুধু ভার্সিটির রাস্তায় দিয়ে আসো তাহলেই হবে। আচ্ছা চলো। জায়ান ব্যাগগুলো গাড়ির ডিক্কিতে রাখল। ইনাকে ফ্রন্ট সিটে বসিয়ে মনের সুখে গাড়ি চালাতে লাগলো। মনে মনে বলল, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, দিনটাই ভালো হয়ে গেল। আহা আহা আহা। আর ওদিকে ইনা চিন্তায় অজ্ঞান হওয়ার পর্যায়ে, আজ যদি জায়ানের আগে ডেলা ভার্সিটিতে পৌঁছে যায় তাহলে কি হবে? বৃষ্টিস্নাত সন্ধ্যা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য পরিবেশ ঠান্ডা হয়ে আছে। এই ঠান্ডা শীতল দিনে কারবা ইচ্ছা করে পড়াশোনা করতে। বিছানার দিকে থাকালেই ইচ্ছে করে শোয়ার জন্য। অসহায় চোখে একবার বিছানার দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখল নুসরাত। এই শীতল সন্ধ্যায় গরম গরম স্ন্যাক্স তৈরি করছে ইশরাত। পাশে দাঁড়িয়ে সকল ইনগ্রিডিয়েন্টস এগিয়ে দিচ্ছেন নাজমিন বেগম। আরিশার কিছুদিন পর মডেল টেস্ট পরীক্ষা হওয়ায় জোর করে পড়াতে বসিয়েছে রুহিনী। তাই সে আজ কিচেনে নেই। আহান ইসরাতের পাশে দাঁড়িয়ে আছে। ঝর্ণা অনিকাকে নিয়ে সুপার শপে গিয়েছেন। ইরহাম নিজের রুমে বসে মোবাইল দেখছে। বাড়ির কর্তারা অফিসে। হেলাল সাহেব এই বৃষ্টি মুখর দিনে বারান্দায় বসে বই পড়ছেন। লিপি বেগম ভারতীয় বাংলা সিরিজ দেখছেন। বাড়িতে বেশি মানুষজন নেই বলে কোনো প্রকার শব্দ শোনা যাচ্ছে না। ঘড়ির কাঁটায় সন্ধ্যায় সকাল 6টা বেজে 33 মিনিটে যেতেই সৈয়দ বাড়ির ভিতর সাদা রঙের কার প্রবেশ করল। হালকা বৃষ্টি থেমে গিয়ে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। কলিং বেলের শব্দ শুনে কিচেন থেকে আসলো আহান দরজা খোলার জন্য। দরজা খুলে বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে হা করে তাকিয়ে থাকল। এই আহান, সর সামনে থেকে। হা করে তাকিয়ে আছিস কেন? হা বন্ধ কর, মাছি ঢুকে যাবে। কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করল জায়ান। হাত ভর্তি শপিং ব্যাগ তার। আহান হা করে তাকিয়ে রইল জায়ানের হাতের ব্যাগের দিকে। আহানকে হা করে তাকিয়ে তাকতে দেখে জায়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল কি? আহান মাথা নাড়িয়ে না করে কিচেনে চলে গেল।
হাতের ব্যাগগুলো সোফার উপর রেখে জায়ান নিজের রুমের দিকে চলে গেল ফ্রেশ হতে। নিচতলা থেকে কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হলো ইরহাম। রুমে যাওয়ার পথে ইরহামের সাথে দেখা হলো জায়ানের। ইরহামকে বলে গেল নিচতলায় ড্রয়িং রুমে গিয়ে বসার জন্য। ফ্রেশ হয়ে এসে আড্ডা দিবে ইরহামের সাথে। কাপড় চেঞ্জ করে জায়ান আসছে 10 মিনিটের ভিতর। ইরহাম চুপচাপ সোফায় গিয়ে বসল। কিচেন থেকে নাজমিন বেগম ডাকলেন নুসরাতকে নিচতলায় আসার জন্য। এরপর রুহিনী ও আরিশাকেও ডাকলেন। ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে জমা হলো। টি টেবিলের উপর ইশরাত আলুর চপ পকোড়া এনে রাখল। বাহিরে বৃষ্টির শব্দ, বাসার ভিতর নিস্তব্ধ। 16 কলা পূর্ণ করে কারেন্ট নিয়ে নিল। বাসার ভিতর ভুতুরে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। পকোড়া আর চপ ভাজা শেষে ড্রয়িং রুমে এসে বসলেন নাজমিন বেগম ও ইশরাত। লিপি বেগম ও হেলাল সাহেবকে তাদের রুমে পকোড়া ও চপ দিয়ে আসা হয়েছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে জায়ান বলল, বাহ, এই শীতল পরিবেশে গরম গরম পকোড়া মিস করছিলাম। আজকের সন্ধ্যা জমে যাবে। কথা বলতে বলতে গিয়ে ইরহামের পাশে বসল জায়ান। জাইন আর আরশ আসেনি এখনো। ইশরাত বলল, না ভাইয়া। পকোড়া একটা মুখে পুরে নিল জায়ান। টিস্যু দিয়ে হাত মুছে হাসি মুখে বলল, পকোড়াটা জাস্ট ওয়াও হয়েছে। সোফা থেকে শপিং ব্যাগ হাতে নিয়ে এক এক করে ব্যাগের ভিতরের কাপড়গুলো বের করতে শুরু করলো জায়ান। প্রথম ব্যাগ থেকে বের করলো ডাবল এক্সেল সাইজের একটা টি শার্ট ও ফ্লেয়ার প্যান্ট। এটাকে নিবে? নুসরাত কোনো কথা বলল না। একবার তাকিয়ে কাপড়ের থেকে চোখ সরিয়ে নিল। ইশরাত বলল, মেজো ভাইয়া আরিশাকে দিয়ে দিন। জায়ান বলল, কিন্তু ওর হবে না তো এগুলো। ওর সাইজ থেকে অনেক বড়। জায়ান বলল, আচ্ছা থাকুক, পরে দেখা যাবে কে নিবে। ওই পাশে রেখে দাও ইরহাম। হালকা ল্যাভেন্ডার কালারের একটা কামিজ বের করলো জায়ান। এটাকে নিবে? নুসরাত বলল, ইশরাতকে দিয়ে দিন। এখানে যতটা কামিজ আছে সবগুলো ওকে দিয়ে দিন। ও আর অনিকা ভাগ করে নিবে। জায়ান বলল, ঠিক বলেছ নুসরাত। ইশরাত নিয়ে নাও। আর ওভার সাইজ টি শার্ট গুলো নুসরাত নিয়ে নাও। আর কেউ তো এসব পরে না। নুসরাত বলল, হঠাৎ আমাদের জন্য শপিং করলেন রহস্য কি জায়ান ভাইয়া? জায়ান আমতা আমতা করতে লাগলো। জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমার ফ্রেন্ড কিনে দিয়েছে। আর বলেছে ফ্যামিলিকে দিয়ে দেওয়ার জন্য। নুসরাত সন্দেহের চোখে তাকিয়ে বলল, ওহ, কিন্তু এখানে কোন কিছুই তো আমার না। আমার জিনিস কই? মেজো ভাইয়া আমাকে দিবা না কিছু? তোরও লাগবে? আচ্ছা, তোকে নিয়ে একদিন শপিং করতে যাব। সেদিন যা ইচ্ছা হয় তাই কিনিস। এবার খুশি? জায়ান আহানের ফোলা ফোলা গাল টেনে দিল। জি। অন্যদিকে কপাল কুঁচকে বসে আছে আরশ। গত 4 বছরে ব্যবসায় কতগুণ লাভ ও লোকসান হয়েছে তা দেখার জন্য স্টোর রুম থেকে এক এক করে পুরনো হিসাব নিকাশের সকল ফাইল এনে রাখছেন আরশের টেবিলের উপর আরশের অ্যাসিস্ট্যান্ট ডায়না। আরশ জিজ্ঞেস করল ডায়নাকে, মিস ডায়না, গত 4 বছরের সকল ফাইল এখানে আছে? ডায়না আমতা আমতা করে বলল, জি স্যার। কিন্তু স্যার, গত 4 বছরের ফাইল দিয়ে আপনি কি করবেন? মিস ডায়না, আপনাকে প্রশ্ন করার জন্য আমি রাখিনি। আমি যা জিজ্ঞেস করব আর যা করতে বলবো তার জন্য রাখা হয়েছে। তাই বাড়তি প্রশ্ন না করে নিজের কেবিনে যান। অপমানে মুখ থমথমে হয়ে গেল ডায়নার। আরশের অগোচরে ভেঞ্চি কেটে কেবিন থেকে বের হয়ে গেল ডায়না। আরশ ফাইল চেক করতে করতে রাত সকাল 10টা বেজে গেল। একটানা বসে থাকায় কোমরে ব্যথা হয়ে গিয়েছে আরশের। হাত উপরের দিকে তুলে শরীরের আড়মোড়া ভাঙল আরশ। যেগুলো ফাইল দেখা বাকি রয়েছিল সেগুলো হাতে নিয়ে গাড়ির দিকে চলে। ব্ল্যাক কালার অডি RS6 পার্কিং এরিয়া থেকে বের করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। বৃষ্টি এখনো থামেনি। অফিস থেকে ধীরে ধীরে সবাই বাড়িতে আসছেন। রাতের খাবার খাওয়ার জন্য ডাইনিংয়ে এক এক করে ডিশ এনে রাখছেন বাড়ির কর্তারা। গাড়ি গ্যারেজে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করার আগে ভিজে জবজবে হয়ে গেল আরশ। কলিং বেলের শব্দ শুনে দরজা খুললেন লিপি বেগম। শাড়ির আঁচল দিয়ে আরশের ভিজে যাওয়া চুলগুলো মুছে দিলেন। লিপি বেগম চুল মুছে দিতে দিতে বললেন, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ কর, না হলে ঠান্ডা লেগে যাবে। আরশের ভিজে চুল কিছুটা শুকিয়ে যাওয়ার পর সে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে হাঁটা দিল। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় এক এক করে শার্টের বোতাম খুলতে লাগলো। নুসরাত ডাইনিংয়ে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আজকে শার্টের দিকে তাকিয়ে উপরে উঠতে দেখে সেদিকে তাকালো নুসরাত তীক্ষ্ণ দৃষ্টিতে। উপরের দুটো শার্টের বোতাম খোলার জন্য উজ্জ্বল শ্যামলা লোমসহীন বুক শার্টের উপর দিয়ে উকি দিল। নুসরাত চোখ সরিয়ে নেওয়ার আগেই আরশ চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। দুজনের চোখাচোখি হলে ভ্রু কুঁচকে নেয় আরশ। বিড়বিড় করল নুসরাত, ছিহ ছিহ ছিহ, কি দেখে ফেললাম?
আমার চোখের বিনষ্ট হয়ে গেল। এই পারভাটের মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার ইজ্জত হরণ করতে চাইছিস? বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে এলো, কিসব ননসেন্স কথাবার্তা। আমি কেন আপনার দিকে পারভাটের মতো তাকাব? আমার কি চোখে পট্টি বাঁধা যে আপনার মতো ব্যক্তির দিকে তাকাবো? হো। শেষের কথাগুলো কিছুটা আস্তে করে বলল নুসরাত। কি বললি? আবার বল। শুনতে পাইনি। কিছু বলিনি। কথাটি বলে অ্যাটিটিউড দেখিয়ে নুসরাত নিচে নেমে গেল। আরশ দু কাঁধ উপরের দিকে তুলে মুখ বাঁকিয়ে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে। নুসরাত, ইশরাত মা খেতে এসো। হেলাল সাহেব টেবিলে বসতে বসতে নিচ থেকে হাঁক ছাড়লেন নুসরাত ও ইশরাতকে। নিজের রুম থেকে চিৎকার করে বলল ইশরাত, আসছি বড় আব্বু। 1 মিনিট। ইশরাত মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নিচে নেমে আসলো। কিচেন থেকে নুসরাত খাবারের বাটি হাতে নিয়ে টেবিলে আসলো। হেলাল সাহেব নিজের দুপাশের দুটো চেয়ার টেনে দিলেন দুজনকে বসার জন্য। ইরহাম, অনিকা, আরিশা এসে চেয়ার টেনে বসে পড়ল। আহানকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন রোহিণী। খাবার টেবিলে চামচের টুমঠাম শব্দ। নাজমিন বেগম এবং লিপি বেগম দুপাশে দুজন দাঁড়িয়ে খাবার টেবিলে কিছু প্রয়োজন হলে এগিয়ে দিচ্ছেন। হেলাল সাহেব বললেন, সোহেব ব্যবসা কিরকম চলছে? সোহেব উত্তর দিলেন, এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে বড় ভাই। সোহেদের দিকে তাকিয়ে বললেন, আর তোমার? জি ভাই ভালো চলছে। নাজমিন বেগম ইশারা দিলেন নাসিরকে। নাসির চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন, একটু পরে বলি। নাজমিন বেগম চোখ রাঙালেন। গ্লাস হাতে নিয়ে এক চুমুকে সব পানি পান করলেন নাসির সাহেব। হেলাল সাহেবের দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে নিলেন। সবাই যখন এখানে আছে তাই একটা কথা বলতে চাইছিলাম। আসলে রাতের খাবার ছাড়া একসাথে কমই খাবার খাওয়া হয়। আর এখন তো কাজের চাপে কারোর সাথে কথা বলার সময়ই খুঁজে পাওয়া যায় না। তাই ভাবছিলাম এখনই বলে দেই। হেলাল সাহেব বললেন, এত বনিতা না করে কি বলবি সেটা বল। নাসির সাহেব স্ত্রীর দিকে তাকালেন। নাজমিন চোখ দিয়ে বললেন বলার জন্য। সূক্ষ্ম গলায় ভেজানোর জন্য টোক দিলে নিলেন নাসির সাহেব। আসলে ভাই, ইসরাতের জন্য একটা সম্বন্ধ এসেছে। প্রথমে সবাই এত মনোযোগ না দিলে নাসির সাহেবের কথা শুনে খাবার থামিয়ে সবাই তাকালেন নাসির সাহেবের দিকে। জিওবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নাসির সাহেব। খাবার খাওয়া থামিয়ে দুহাত এক জায়গায় এনে সম্পূর্ণ দৃষ্টি ফেললেন নাসির সাহেবের দিকে। এবার হেলাল সাহেব বললেন, কি বলছিলি বল, আমি শুনছি। নাসির সাহেব কিছুটা আমতা আমতা করতে লাগলেন। নাজমিন বেগমের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিয়ে বলার জন্য বললেন, আসলে ছেলে আমেরিকায় থাকে। সেখানে নিজের গাড়ি, বাড়ি, ব্যবসা আছে। তাই ইসরাতের মা আর আমি চাচ্ছিলাম সম্পর্কটাকে নিয়ে ভাবার জন্য। হেলাল সাহেব বললেন, অবশ্যই তোমাদের মেয়ে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু আমার সাথে কথা বলেছিলি এ বিষয়ে? আর ছেলের বিষয়ে খোঁজ নিয়েছিলি? সকল নীরব হয়ে চুপচাপ শুনছিল নাসির ও হেলালের সাহেবের কথোপকথন। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে নুসরাতের পেট ফেটে হাসি আসছে। নুসরাতকে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে দেখে ইরহাম চিমটি কাটল। ফাটা বেলুনের মতো নুসরাতের মুখ চুপসে গেল ইরহামের চিমটি খেয়ে। নাসির সাহেব বললেন, না এখনো কথা বলিনি। কাল সকালে কথা বলবো। মেয়ে দেখতে আসার আগে খোঁজ নেব। হেলাল সাহেব বললেন, আমা যা বলবে তাই হবে। আমার কিছু বলার নাই। ছেলে ভালো হলে আর পরিবার ভালো হলে বিয়ে দিয়ে দাও, যদি সবার সম্মতি থাকে। নাসির সাহেব ও সোহেদের দিকে তাকালেন। তারা দুজন মাথা নাড়িয়ে না করলেও তাদের কোনো সমস্যা নেই এই বিষয়ে। তারপর আবার খাবার টেবিল নিস্তব্ধ হয়ে গেল। মেহেরুন নেছার রাগে গোজগোজ করছেন। নাসির সাহেব করুণ মুখ বানিয়ে বসে আছেন। হেলাল সাহেবের দিকে তাকালে তিনি চোখ দিয়ে ভরসা দিলেন সামলে নিবেন। নাসির সাহেব করুণ গলায় বললেন, আমার রাগ করছো কেন? মেয়ে বড় হলে তো বিয়ে দিতে হবে। হেলাল সাহেব সহমত পোষণ করলেন নাসির সাহেবের কথায়। মাথা নাড়িয়ে সাই দিলেন। মেহেরুন নেছা পানের পিক ফেলে তাকালেন তার 2 সন্তানের দিকে। আমি তুমাগো মা না, তোমরা আমার মা। এত কথা কইবার লাগি তুমাগরে এখানে ডাকি নাই। আমি যা বলতাছি দুইজন চুপচাপ বইয়া আমার কথাটা শুনো। এর বাইরে আমি আর একটা কথা শুনবার চাই না। নাসির সাহেব কিছু বলতে যেতেই মেহেরুন নেছা থামিয়ে দিলেন। মুখ থেকে কিছুটা পানের পিক ফেলে দিয়ে বললেন, ইসরাতের জন্য আমি পোলা ঠিক কইরা রাখছি। তোমারে এই বিষয়টা লইয়া চিন্তা করবার দরকার নাইগা। তুমি তোমার ছোট মায়েরে কিভাবে বিয়ে দিবা ওই বিষয়ে চিন্তা করো গিয়া। নাসির সাহেব বললেন, আম্মা আমার কথাটা একবার শুনো। মেহেরুন নেছা না শোনার ভান করলেন। রহিমাকে ডাক দিয়ে বললেন গরম পানি বসানোর জন্য উনি গোসল করবেন। আম্মা আমি কথা দিয়ে ফেলেছি, একবার এসে দেখে যাক পরে নাহ না করে দিব।
ওইটা তোমার সমস্যা, আমার নাইগা। হেলাল সাহেবের দিকে নাসির তাকালেন। হেলাল সাহেব এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, আম্মা এসে দেখে যাক, পরে না হয় আমি নিজে না করে দিব। হেলাল সাহেবের কথা শুনে কিছুটা নরম হলেন মেহেরুন্নেছা। নাসির সাহেবের দিকে তাকিয়ে সাবধান করে বললেন, আয়া দেখব মায়া। মায়া দেখার পর আলগোছে বিদায় করবা। এর আগে পিছে কোনো কড়া যদি আমার কানে আসেন নাসির, আমি কি করুম নিজেই জানি না। নাসির সাহেব হাফ ছাড়লেন। এতক্ষণ শ্বাস আটকে বসেছিলেন। মেহেরুন্নেছার কথায় মাথা নাড়ালেন যে মেয়ে দেখার আগে পিছে কোনো কথা হবে না। এইবার আমার রুমটা খালি করো। দুজনে এখান থেকে বিদায় হও। অন্যদিকে ইশরাত মুখ কালো করে বসে আছে। গতকাল রাতে যা খেয়েছিল এরপর সকালে কোনো কিছুই মুখে দেয়নি। নাজমিন বেগম অনেক চেষ্টা করেছেন, কিন্তু ইশরাতের একটা কথা সে খাবে না। ইশরাত নিজের মনে বিড়বিড় করছে, আমার বিয়ে দিবে আর আমার পারমিশন নিল না। নুসরাত আর ইরহাম মিলে মজা নিচ্ছে ইশরাতের। ইরহাম হুহু হা হা করে হাসছে। নুসরাত আর ইরহাম নিজেদের দিকে তাকায় আর একজন আরেকজনকে থাপ্পড় মেরে মেরে হাসে। ইশরাত প্রচুর বিরক্ত হলো এদের আচরণ দেখে। বিরক্তিতে মুখ দিয়ে চোখ সূচক শব্দ বের হয়ে আসলো। কর্কশ গলায় বলল, কি হয়েছে তোদের? তোদের দুজনের বিয়ে লেগেছে, এভাবে হাহারিরি করছিস? ইশরাতের ধমক খেয়েও দুজনের হাসি থামল না, আরো জোরে জোরে হাসতে লাগলো। ইশরাতকে নাক ফুলিয়ে তাদের দিকে তাকাতে দেখে ইরহাম ও নুসরাত হাসি বন্ধ করলো কিছুক্ষণের জন্য। তারপর আবার বিকট শব্দে হাসা শুরু করলো। ইশরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো, পাগল নাকি? নুসরাত বলল, বইন তুই বিয়ে করতে চাইছিস না, কিন্তু তোর জন্য শুধু বিয়ের সুমন্ত আসছে। আর এদিকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ বিয়ে দিচ্ছে না, আবার কোনো সুমন্তও আসে না। আমার মতো দুঃখী ব্যক্তি এই সংসারে আর নাই। ইরহামের দিকে তাকিয়ে নুসরাত বলল। এই ইরহাম হাসি কান্না ইমোজি বলে হা হা করে হেসে বিছানায় গড়াগড়ি খেল। ইশরাত বলল, এই জন্য দুজন আমাকে নিয়ে হাসছিস? ইরহাম বলল, আপুর জায়গায় আমি হলে কবেই লাগেজ গুছিয়ে চলে যেতাম ছেলের বাড়ি। ইশরাত বলল, তাহলে আমার জায়গায় তুই বসে যাস ওদের সামনে গিয়ে, তারপর সাথে চলে যাস, কেমন? ইরহাম বলল, 500 টাকা দিয়ে দিও, আমি মেয়ে সেজে গিয়ে বসে যাব। নুসরাত ইরহামকে থামিয়ে বলল, আরে আমাকে যেদিন দেখতে আসবে সেদিন আমি লাগেজ গুছিয়ে ছেলে পক্ষের সাথে তাদের বাড়ি চলে যাব। আহা, বিয়ের মতো ভালো কাজ আর কি হতে পারে? আমাকে কবে বিয়ে দিবে? ইরহাম বলল, এক কাজ কর নুসরাত, তুই আপুর জায়গায় ছেলে পক্ষের সামনে বসে যা। ইশরাত বলল, আইডিয়াটা ভালো দিয়েছিস ইরহাম, নুসরাতকেই বসিয়ে দিব। নুসরাত নাক ফুলিয়ে ইরহামের দিকে তাকালো। তার পার্টি থেকে ইশরাতের পার্টিতে এক মুহূর্তে চলে গেল। শালা খবিস। ইরহাম নুসরাতকে বিড়বিড় করতে দেখে বলল, বড় আপু দেখ, আমাকে মনে মনে গালাগাল করছে। নুসরাত চোখ দিয়ে শাসালো ইরহামকে। বুঝাল, রুম থেকে বের হও, দেখাচ্ছি মজা। ইরহাম ফাঁকা ঢোক গিলল। নিজ মনে ভাবল, শাকচুন্নিটা এভাবে তাকাচ্ছে কেন? বাবারে আর আপুর পক্ষপাতিত্ব করব না, পরে দেখা যাবে আমাকেই মেয়ে বানিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিয়েছে। আরে আমি তো তোর দলের, মজা করছিলাম তোর সাথে, তুই এভাবে তাকাচ্ছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি আমার বোন। নুসরাত ভাব করলো ইরহামের কথা শুনেনি। বিছানার পাশ থেকে নিজের মোবাইল হাতে নিল। ইরহামকে শুনিয়ে শুনিয়ে বলল, ইরহাম নামক এক যুবক সৌরভী নামের এক যুবতীর কাছে। পরের লাইন বলার আগেই ইরহাম মুখ চেপে ধরল। ইশরাত দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ইরহাম নুসরাতের পিছনে দাঁড়িয়ে বলল, বোন, তোর দুইটা পায়ে পড়ি, বড় আপুর সামনে বলিস না, মানসম্মান সব ধুলোয় মিশে যাবে। আমার সোনা, রূপা, তামা বোন, বলিস না, আর জীবনে তোকে পচাবো না আপুর পক্ষ নিয়ে। ইশরাত বলল, দুটো কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? আবার কোনো গন্ডগোল পাকানোর চিন্তা ভাবনা করছিস কিনা? ইরহাম ও নুসরাত দুজন দুহাত তোলে না করল। তারা কোনো গন্ডগোল পাকানোর চিন্তা করছে না। গন্ডগোল না পাকালেই হয়। সন্ধ্যায় বেলায় সৈয়দ বাড়িতে কথা হচ্ছে আগামী বুধবার ছেলের বাড়ির পক্ষ থেকে ইশরাতকে দেখতে আসার জন্য বলছে, যদি নাসির সাহেবদের কোনো সমস্যা না হোক। নাসির সাহেবও হ্যাঁ বলে দিয়েছেন, তাদের কোনো সমস্যা নেই। যখন থেকে পাত্রপক্ষ আসার গুঞ্জন শুরু হয়েছে তখন থেকে ইশরাত ঠুসঠাস কাজ করছে, ঘর ঝাড়ু দিচ্ছে আর চোখের পানি মুছছে। সকালে ইশরাত যখন খাবার খাচ্ছিল না, নাজমিন বেগম বলেছিলেন পাত্রদের না করে দিবেন। তাহলে এখন কেন ইশরাতকে দেখতে আসছে? নুসরাত ইশরাতকে কান্না করতে দেখে কান্না না করার জন্য ফোর্স করছে, সান্ত্বনা দিচ্ছে কিছু হবে না। কিন্তু ইশরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কোনো কথা শুনছে না। ইশরাতের ফুপানো কান্না কিছুক্ষণ পর হাউমাউ কান্নায় পরিণত হয়। নাজমিন বেগম কিচেনে ছিলেন।
রুহিনী জোর করে নাজমিন বেগমকে ইসরাতের রুমে পাঠালো যাতে মেয়েটা কান্না থামায়। নাজমিন বেগম ইসরাতদের রুমে আসলেন। ইসরাতকে মেঝেতে হেলান দিয়ে বসে থাকতে দেখে ইসরাতের পাশে গিয়ে বসলেন। নাজমিন বেগম ইসরাতের পিঠে হাত বুলিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। সান্ত্বনা দিয়ে বললেন, ইসরাত দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না। আসবে, দেখবে, দেখে চলে যাবে। আমরা না করে দিব মা। কান্না করিস না। তুমি মিথ্যা বলছো। সকালে বললে না করে দিবে আর এখন বলছো বুধবারে আসবে তারা। আমি থাকবো না এই বাড়িতে। চলে যাব। ইসরাত বাচ্চামো কর না। আমা না করেছে তোমার এখন বিয়ে না দেওয়ার জন্য। কান্না করো না। আরশ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল আজকে। অফিসে কাজের চাপ কম থাকায়। বাড়িতে এসে দুতলা থেকে হাউমাউ কান্না শুনে ইসরাতের রুমের সামনে এসে দাঁড়ালো আরশ। ঘটনা বোঝার জন্য দরজা পাশে দাঁড়িয়ে নাজমিন বেগম ও ইসরাতের কথা শোনার চেষ্টা করল। নাজমিন বেগম আবার বললেন, আচ্ছা পাত্রপক্ষের সামনে তোকে যেতে হবে না। নুসরাতকে দেখিয়ে দিব পাত্রী হিসেবে। ওর কোনো সমস্যা নেই বিয়ে করতে। এতদিন বিয়ে করার জন্য আমার কানের পোকা মেরে ফেলছিল। বুধবারে নুসরাতকে কনে বলে বসিয়ে দিব। নুসরাতের মুখ হা হয়ে গেল। তাকে ফাঁসিয়ে দিল বিয়ের চক্করে। একটু মজা করে কথা বলে বলে তাকে ইসরাতের জায়গায় বসিয়ে দিবে। জাতি কি মেনে নেবে থাকে? নুসরাত তেলে বেগুনের জ্বলে উঠল। কর্কশ গলায় বলল, আমি বলেছি এটাকে বিয়ে করব। এইটারে দেখতে পুরো আঙ্কেলের মতো। আমি সুগার ডেডি বিয়ে করব না। তোমার ইসরাতকে বিয়ে দাও। আমি বিয়ে করব একটা হ্যান্ডসাম ম্যানকে যাকে দেখে আমার পুরো বংশের মানুষ চাস্তি খেয়ে যাবে। যে কথার সাথে টাকা বের করে তোমাদের হাতে ধরিয়ে দিবে। কথা বললেই টাকা বের হবে। তোর পরিকল্পনা দেখে আমি শিহরিত। এত বাজে কল্পনা তুই কিভাবে করিস? ছি। আর এক কাজ করিস, এত টাকা তো কারোর কাছে থাকে না। তুই টাকার মেশিনকে বিয়ে করে নিস তাহলেই হবে। কিছু বলবে না, সারাদিন তোর বকর বকর শুনবে আর চাপ দিলেই শুধু টাকা বের হবে। কিছুক্ষণ থেমে আরশ আবার বলল, আর মায়ের সামনে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তোর লজ্জা করল না? তুই তো প্রচুর নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। মায়ের সামনে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? না আমি জানি না। দয়া করে আপনি শিখিয়ে দিলে কৃতার্থ হব। আরশ আশকে ভ্রু তুলে তাকিয়ে থাকতে দেখে বলল, ভাইয়া। নুসরাতকে পাত্তা না দিয়ে এবার আরশ নাজমিন বেগমকে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচি? ইসরাত কান্না করছে কেন? নাজমিন বেগম বললেন, গতকাল রাতে যে পাত্রে কথা বলা হয়েছিল তারা ইসরাতকে দেখতে আসছে বুধবারে। এই জন্য কান্না করছে। এখন বিয়ে করবে নাও। আরশ বলল, কান্না করো না ভাইয়া, আছি না, সব সামলে নিব। বিয়ে না করলে না করবে। কে তোমাকে জোর করে বিয়ে দিবে? কান্না বন্ধ করো। কিছু খেয়ে পড়তে বসো। চাচি কিছু খেতে দিন ইসরাতকে। নুসরাত আরশকে ভেঙ্গাচ্ছিল। হুবহু নকল করে মুখের আকৃতি পরিবর্তন করে বলল, কান্না করিস না ভাইয়া, আছি না, সামলে নিব। কান্না বন্ধ করো। কিছু খেয়ে পড়তে বসো। চাচি কিছু খেতে দিন ইসরাতকে। তোর মুখের কি হয়েছে? এরকম করছিস কেন? কিছু হয়নি। আরশ একবার ইসরাতের দিকে তাকিয়ে চলে গেল। আবার কি মনে করে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসলো। চাচি, নুসরাতের বেশি বিয়ের শখ হলে আমাকে বলবেন। আমার কাছে গজম্বর আলী নামক এক পাত্র আছে। আপনি চাইলে বায়োডাটা দিতে পারি চাচি। কথাটা বলে মুচকি মুচকি হাসল। নুসরাত মুখ থমথমে করে ফেলল। আরশের উদ্দেশ্যে খুবই বাজে একটা গালি দিল। চাচি দেখুন কিভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে আস্ত গিলে খাবে। নাজমিন বেগম বললেন। নুসরাত বড় ভাইয়ের দিকে কেউ এভাবে তাকায়? চোখ নামাও। নুসরাত কিছু না বলে আশকে ধাক্কা দিয়ে দরজা থেকে সরিয়ে দিল। বিড়বিড় করে গালি দিল, শালা খবিস। সুযোগ পেয়ে আমাকে বাঁশ দিতে চলে এসেছে। আমার সুযোগ আসুক, আমিও তোকে বাঁশ দিতে ছাড়ব না। আশকে ধাক্কা দেওয়ায় দরজা থেকে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নাজমিন বেগম পিছন থেকে চিৎকার করে নুসরাতকে শাসালেন, বেয়াদব মেয়ে। বড় ভাইকে কেউ এভাবে ধাক্কা দেয়? আর কোথায় যাচ্ছিস তুই? নুসরাত যেতে যেতে চিৎকার করে বলল, আমি জানি আমি বেয়াদব। বারবার মনে করিয়ে দিতে হবে না। অন্য কেউ ধাক্কা না দিলে আমি ধাক্কা দেই। ইরহামের ঘরে যাচ্ছি। আজ একসাথে গ্রুপ ক্লাস করব। সৌরভী আর সাদিয়া আসছে। সকাল থেকে নাজমিন বেগম নুসরাতের পেছনে পেছনে ঘুরছেন। নুসরাত কারণ জিজ্ঞেস করার পর ও কোনো উত্তর দিচ্ছেন না। নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য কাপড় বের করে ওয়াশরুমের দিকে গেল। নাজমিন বেগম ও তার পেছনে পেছনে গেলেন। নুসরাত ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। পিছন ফিরে মায়ের দিকে তাকালো। এক ভ্রু তুলে জিজ্ঞেস করল, কি? নাজমিন বেগম না করলেন কিছু না। নুসরাত নাজমিন বেগমের এমন আচরণ দেখে বিরক্ত হলো। আম্মা কি হয়েছে?
নাজমিন বেগম আবার বললেন, কিছু হয়নি। নুসরাত প্রচুর বিরক্ত হলো। মুখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ বের করে বলল, আম্মা তুমি কি এখন আমার সাথে ওয়াশরুমে যাবে? আমি কাপড় কিভাবে বদলাবো তা দেখবে। ঠিক না। আমি কেন তোর সাথে ওয়াশরুমে যাব? তোর কেন মনে হলো আমি তোর সাথে ওয়াশরুমে যাব? তাহলে আমার পিছন পিছন ওয়াশরুমের দরজা পর্যন্ত আসার মানেটা কি? আসলে ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তাড়াতাড়ি এসে কি করব? ইসরাতকে দেখতে আসছে আজ। তো কি হয়েছে? আমাকে শেষ করতে দে। আচ্ছা বলো, একটু কাজে সাহায্য করবি? তাড়াতাড়ি চলে আসিস। আমার সোনা মেয়ে। পারবো না আসতে। আমার প্রচুর কাজ আছে আজ ভার্সিটিতে। নাজমিন বেগম কিছু একটা ভেবে বললেন, আজ যদি ভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসিস তাহলে তোকে টাকা দিব। টাকার কথা শুনতেই লাফ দিয়ে নাজমিন বেগমের কাছে আসলো নুসরাত। মুখ হাসি হাসি করে বলল, আমা কত টাকা দিবা? 220 টাকা দিব। নুসরাত কপাল কুঁচকে তাকালো। নাজমিন বেগম বুঝলেন এই টাকায় হবে না। আর একটু বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা 400 টাকা দিব। হবে। এর বেশি দিতে পারবো না। রাজি থাকলে বল। নুসরাত মিচকা শয়তানের মতো মুখ বানিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসল। যার মানে সে রাজি এই প্রস্তাবে। নাজমিন বেগম বললেন, দেরি হয়ে যাচ্ছে না ভার্সিটি যেতে? তাড়াতাড়ি রেডি হ। পরে ইরহাম রেখে চলে যাবে। নুসরাত তড়িঘড়ি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করল। ওয়াশরুমের ভিতর থেকে চিৎকার করে বলল, আম্মা নাস্তা দাও। নাজমিন বেগম বললেন, দিয়ে দিয়েছি। ইরহাম আর নুসরাত ভার্সিটি যাওয়ার পথে বাইক নিয়ে একটা ছেলে এসে তাদের পথ রোধ করল। নুসরাত প্রচণ্ড রাগান্বিত হয়ে তাকালো ছেলেটার দিকে। মাথা থেকে হেলমেট খুলে ছেলেটার চুল দুদিকে ঝাড়া দিল। কি ভাই, বাইক কেন থামালেন আমাদের সামনে? অন্য জায়গা পাননি বাইক থামানোর জন্য? আর আমার মুখের উপর এসে চুল ছাড়া দিলেন কেন? আর জায়গা খুঁজে পাননি? আমার সেন্সিটিভ নাক এখন পিটপিট করছে। আজাইরা মানুষ, কাজ কাম নাই। আমার নাকের বিনাশ করে দিলেন। ইরহাম নুসরাতকে বকবক করতে দেখে কানে কানে বলল চুপ করার জন্য। নুসরাত ইরহামের পায়ে লাথ দিয়ে বলল, তুই তো পুরুষ নামের কলঙ্ক। তোর বোনের উপর গাড়ি তুলে ফেলছে আর তার প্রতিবাদ তুই থাকতে আমি করছি। আবার বলিস আমাকে চুপ করার জন্য। আজ বাড়িতে গিয়ে তোকে কিভাবে শায়েস্তা করি দেখিস। ইরহামকে শাসানো শেষে নুসরাত বলল, হ্যাঁ, কি যেন বলছিলাম। ছেলেটা কানে হাত চাপা দিল। নুসরাতকে উদ্দেশ্য করে বলল, শালিকা এত কথা বল না। এত কথা কিভাবে একসাথে তুমি বলতে পারো? এত কথা বলে আমার কানের পোকা মেরে ফেলছ। আচ্ছা যাই হোক, ওইসব ছাড়ো। তোমার বোন কোথায়? ভার্সিটিতে আজকাল দেখা যায় না। নুসরাত নিজের তর্জনী আঙ্গুল তুলে বলল, এই ছেলে এই, তুমি আমার বোনকে দিয়ে কি করবে? ও ভার্সিটিতে গেলে যাবেন না গেলে নেই। তোমার কি দরকার ওর সাথে? কিছুটা অবাক হওয়ার ভান করে বলল ছেলেটা। তুমি জানো না শালিকা, তোমার বোন তোমাকে বলেনি। আচ্ছা না বললে কি হয়েছে? আমি বলে দিচ্ছি। ও আমার ভবিষ্যৎ বাবুর আম্মু লাগে। আর তুমি আমার শালিকা। নুসরাতের মাথা প্রচণ্ড গরম হলো। হাতের কাছে কিছু থাকলে ছেলেটার মাথা ফাটিয়ে দিত এখন। এমনিতেই লেট হয়েছে বাসা থেকে ভার্সিটির জন্য বের হতে, এর মাঝে এই ছেলে আরো প্যাচাল শুরু করেছে। নুসরাত হালকা ঝুঁকে ছোট্ট একটা পাথর হাতে নিল। নুসরাতকে এভাবে হঠাৎ ঝুঁকতে দেখে ছেলেটাও ঝুঁকে তাকালো নুসরাতের সাথে। যখন দেখল নুসরাত ছোট খাটো পাথর তুলছে, ছেলেটা বুঝে গেল ওর উপরই পাথরটা মারা হবে। বাইক স্টার্ট দেওয়ার আগেই নুসরাত ছোটখাটো পাথরটা ছেলেটাকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারল। পাথরটা ছেলেটার চোখের কিছুটা উপরে পড়ল। নুসরাতকে আবার ঝুঁকতে দেখে বাইক টান দিয়ে চলে যেতে যেতে বলল, যেমন বড় বোন তেমন ছোট বোন। আয় হায়, আমার চোখ ফাটিয়ে দিল শালি। নুসরাত হাত ছেড়ে বিচ্ছিরি গালি দিল। ইরহামের বাহুতে থাপ্পড় মারল। ইরহাম থাপ্পড় খেয়ে হাত দিয়ে বাহু ঘষল। নুসরাত বলল, তুই ভাই নামের কলঙ্ক, ছেলে নামের ও কলঙ্ক। অন্যদিকে সৈয়দ বাড়ির গেটের সামনে থেকে গাড়ির হর্নের শব্দ আসলো। জাইন নিজের রুমের জানালার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসল, যা আবার নিমেষেই মিশে গেল মুখের সাথে। মুখ গম্ভীর বানিয়ে ফর্মাল শার্টের উপরের বোতাম লাগিয়ে নিল জাইন। ডিভান হতে কোট হাতে তুলে নিয়ে রুম থেকে বের হলো। রুম লক করে সিঁড়ির দিকে চলে গেল। ইসরাতের রুম ক্রস করার সময় রুমের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। নিচতলায় নেমে লিপি বেগমকে ডাক দিয়ে বলল, আম্মু আমি বের হচ্ছি, ফিরতে লেট হবে। জাইন কথাটা বলেই মেইন দরজা খুলে বের হয়ে গেল। লিপি বেগম কিচেন থেকে বের হয়ে আসলেন। পিছন থেকে চিৎকার করে বললেন, তুই আরশ, ইরহাম সবগুলো চলে যাচ্ছিস। আজ মেহমান বাড়িতে আসছে আর একটা ছেলেও বাড়িতে নেই। জায়ানটা ও কোথায় চলে গেল?
জাইন পিছন না ফিরে চিৎকার করে বলল, আম্মু আজকে নাহ জায়ানকে পাঠিয়ে দিব। আমি এসবে থেকে কি করব? আমার কাজ আছে ডেলার সাথে। লিপি বেগম মুখ কালো করে চেয়ে থাকলেন জাইনের দিকে। মুখ দেখে বোঝা গেল ডেলার কথা শুনে উনার মুখ কালো হয়ে গিয়েছে। প্রফেসর ক্লাস করাচ্ছেন। সবার মনোযোগ প্রফেসরের দিকে হলেও শেষের বেঞ্চে বসা তিনজন মেয়ের কোনো মনোযোগ নেই সেদিকে। তারা আছে তাদের নিজেদের গল্প নিয়ে। কিছুক্ষণ পর পর পিছনের বেঞ্চ হতে আসছে ফিসফিস হাসির শব্দ। প্রফেসর নিজের ক্লাস শেষে নিজের মাইক প্রজেক্টর গুছিয়ে চলে গেলেন ক্লাস থেকে। প্রফেসর বের হওয়ার সাথে সাথে যারা ক্লাস করবেন না তারা বের হয়ে গেল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে ক্লাস হতে বের হলো, সাথে ইরহামও বের হলো। সাদিয়া আর সৌরভী সব ক্লাস করে যাবে বাসায়, তাই তারা ক্লাসে রয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে করিডোরে দাঁড়াতেই জুন মাসের রোদের তাপ শরীরে লেগে খা খা করে উঠল। নুসরাতের মনে হলো তার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। ইরহাম বলল, চল আইসক্রিম খাই, এই গরমে শরীর পুড়ে গেল। আইসক্রিম খেলে একটু আরাম লাগবে। রোদের জন্য নুসরাত চোখ কুচকে তাকিয়ে বলল, তুই গিয়ে নিয়ে আয়, আমি এখানে অপেক্ষা করছি তোর জন্য। ইরহাম আচ্ছা বলে আইসক্রিম কিনতে চলে গেল। নুসরাত কপাল হতে ঘাম মুছে এদিক সেদিকে তাকিয়ে ছাত্রীদের যাওয়া আসা দেখতে লাগলো। কিছুক্ষণ পর ইরহাম আইসক্রিম নিয়ে আসলে দুজন ভার্সিটি থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়ালো। দাঁড়ানোর 2 মিনিটের মাথায় একটা রিকশা আসলে সেটা ভাড়া করে উঠে গেল রিকশায়। সৈয়দ বাড়ির সামনে গিয়ে রিকশা থেকে নেমে গেল নুসরাত আর ইরহাম। ভাড়া মিটিয়ে বাসার গেটের সামনে থেকে নতুন মানুষের কথার শব্দ শুনে ইরহামকে বলল, মনে হয় মেহমান চলে এসেছে। আমি কিচেনের দরজা দিয়ে ভিতরে যাচ্ছি। ইরহাম বলল, আমি এই বেশ নিয়ে নতুন মানুষের সামনে দিয়ে যাব। আমিও কিচেনের রাস্তা দিয়ে তোর সাথে যাব। নুসরাত আর ইরহাম কিচেনের দরজা দিয়ে গিয়ে বাড়ির ভিতর ঢুকল। নুসরাত তুমি বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকো, এই দিক দিয়ে গেলে তোর ড্রয়িং রুম হয়ে যেতে হবে। আমি বাড়ির পিছনের দরজা খুলছি। আর তুমি ফ্রেশ হয়ে কিচেনে আসো, কিছু কাজ আছে। ইরহাম ফ্রেশ হয়ে ওখানে বসো, কোনো কিছুর প্রয়োজন হলে এগিয়ে দিবে। ভাইয়ারা এখনো কেউ বাসায় আসেনি, বড় ভাই ততক্ষণ তাদের সাথে কথা বলুক। দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি দুজন। আর নতুন কাপড় পরে বের হবে ইরহাম। নুসরাত তুমি একটা কামিজ পরে নিও মা, প্লিজ। রুহিণী কাজ করতে করতে তাড়াহুড়ো করে কথাগুলো বলল। নুসরাত আচ্ছা বলে চুপচাপ বাড়ির পিছনের দিকে চলে গেল। ইরহাম ও নুসরাতের পিছন পিছন দৌড়াল। রহিমা এসে দরজা খুলে দিল। তারা দুজন বাড়ির পিছনের দরজা দিয়ে নিজের রুমে চলে গেল। নাসির সাহেব বাড়িতে এসেছেন কিছুক্ষণ হলো। ছেলের বাড়ির সবার সাথে পরিচিত হওয়ার পর রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সবাই সবার নিজস্ব মতামত দিচ্ছে, কোন সরকার থাকলে ভালো হবে, কোন সরকার থাকলে খারাপ হবে। এসব বিষয় নিয়ে বয়স্ক মানুষদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। মেহেরুন নেছা লাঠি ভর দিয়ে এসে বসলেন ড্রয়িং রুমের সোফায়। মুখের ভিতর একতলা পান সুপারি। ছেলের বাড়ির মানুষ সালাম দিলেন মেহেরুন নেছাকে। মেহেরুন নেছা সালামের জবাব ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, পোলা কোনটা? বয়স্ক দেখতে যে লোক তিনি বললেন, কি বলছেন? বুঝতে পারিনি। ঘটক পান খাওয়ার দাঁত বের করে হাসল। লোকটাকে উদ্দেশ্য করে বলল, মতিউর ভাই। খালা বলছেন, আমারও মানে আপনার ছেলে কোনটা? মতিউর সাহেব হেসে তার পাশে বসে থাকা 30 বছরের এক ছেলে দেখিয়ে বললেন, আমার ছেলে সিয়াম চৌধুরী। মেহেরুন নেছা কপাল কুঁচকে সিয়াম নামের ছেলেটার উপর থেকে নিচে চোখ বুলালেন। ছেলেটাকে পর্যবেক্ষণ করা শেষে মুখের বিকৃতি ঘটিয়ে বললেন, এইডা পোলা। আমার ইসরাতের জন্য এইডারে তুই পছন্দ করছিস নাসির। নাসির সাহেব চোখ দিয়ে ইশারা দিলেন মেহেরুন নেছাকে এরূপ কথা না বলার জন্য। মেহেরুন নেছা কারোর কথা শোনার পাত্রী না। তিনি আবার বললেন, এই পোলার তুলনায় আমার আশিক বহুত সুন্দর। মেহেরুন নেছাকে কথা বলতে না দিয়ে হেলাল সাহেব কথা বলা শুরু করলেন। মেহেরুন নেছা খেপে গেলেন হেলালকে তার কথার মধ্যে বা হাত ঢুকানোর জন্য। হেলাল সাহেব বললেন, তা তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? সিয়াম বলল, জি গ্রাজুয়েট। মেহেরুন নেছা বললেন, এত কম পড়াশোনা করছো তুমি? আমার ছোট নারীরা তো তোমার তুলনায় বেশি পড়ালেখা করছে। নাসির সাহেব কপাল চাপড়ালেন। মেহেরুন নেছার ছেলে পছন্দ হয়নি, এজন্য এরকম উল্টা পাল্টা কথা বলছেন। নুসরাত আর ইরহাম ড্রয়িং রুমে এসে ছেলে পক্ষের সবাইকে সালাম দিল। চোখ দিয়ে গণনা করল কতজন মানুষ এসেছে। নাসির সাহেব নুসরাতকে দেখিয়ে বললেন, আমার ছোট মেয়ে। ছেলের মা নুসরাতকে দেখে মুখ কি রকম বানিয়ে ফেললেন। নুসরাত মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিচেনে চলে গেল। রুহিণী নুসরাতকে জিজ্ঞেস করল, কতজন মানুষ এসেছে? নুসরাত মুখ গম্ভীর করে উত্তর দিল, 7 জন।
রুহিণী খাবারের ট্রে সাজাতে সাজাতে জিজ্ঞেস করল, কে কে এসেছে যেন? নুসরাত বলল, ছেলের মা, ছেলের বাবা, মেবি ছেলের ভাই, আর ছেলের দাদি, আর জানি না। রুহিণী ট্রে নুসরাতের হাতে দিয়ে বলল, ডাইনিং রুমে গিয়ে টেবিল সাজাও তাড়াতাড়ি। এর মধ্যে ছেলের মা পারভিন ময়মুনা বললেন, মেয়েকে নিয়ে আসুন। অনেকক্ষণ তো হলো আসসালাম। হেলাল সাহেব বললেন, আগে নাস্তা শেষ করুন, তারপর মেয়ে দেখবেন। ইরহাম এসে বলল সবাইকে ডাইনিং রুমে আসার জন্য। পারভিন বেগম হাতে ছোট একটা পার্স নিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। মুখের বিকৃতি ঘটিয়ে গিয়ে ডাইনিংয়ে বসলেন। চিকেন ফ্রাই মুখে দিয়ে এমন ভাব করলেন যেন বমি চলে আসবে। টিস্যু হাতে নিয়ে মুখ থেকে চিকেন ফ্রাই বের করে ফেলে দিলেন পারভিন। সিয়াম চিকেন ফ্রাই হাতে নেওয়ার আগেই পারভিন বললেন, ওটা খাস না, একদম বিচ্ছিরি হয়েছে। সবার চোখ পারভিন বেগমের দিকে। পারভিন বেগম এমন ভাব করলেন উনি বুঝতে পারছেন না সবাই কেন ওনার দিকে তাকিয়ে আছো। এই পরিবেশ সামাল দেওয়ার জন্য মতিউর রহমান মিথ্যা কাশি দিলেন। গলা খাকারি দিয়ে বললেন, সিয়াম বাবা, অন্যগুলো টেস্ট কর, দারুণ হয়েছে খেতে। সিয়াম মাথা ঝুঁকিয়ে বসে থাকল। পারভিন বেগমের নেওয়াটা হওয়ায় ওনার পারমিশন ছাড়া কোনো খাবারে হাত দিল না। এই ইরহাম শালা কি নিবি? ইরহাম বলল, মনে হচ্ছে তো সেই রকম। মায়ের কথা ছাড়া খাবারে হাত দিচ্ছে না। এর সাথে তো বড় আপুর বিয়ে দিলে সারা জীবন আপুকে কান্না করতে হবে। নুসরাত বৃদ্ধ আর তর্জনী আঙ্গুল তুতলিতে রেখে বয়স্ক লোকদের মতো করে বলল, হুম। নাস্তা শেষে সবাই ড্রয়িং রুমে বসল। রুহিণী গিয়ে ইসরাতকে নিয়ে আসলো পাত্রপক্ষের সামনে। পারভিন বেগম ইসরাতকে দু চোখ দিয়ে পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ শেষে বিড়বিড় করলেন, ঠিকই মনে হচ্ছে। মতিউর সাহেব প্রশংসায় পঞ্চমুখ পাত্রের। মুখ দেখে বুঝাই যাচ্ছে পাত্রী উনার অনেক পছন্দ হয়েছে। মতিউর সাহেব উনার ছেলের দিকে তাকালেন, যে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। পারভিন বেগমের সাথে ইশারায় কিছু কথা বলে নিলেন। ইশারা দিয়ে বললেন, সামনে কথা আগাবেন নাকি? পারভিন বেগম বললেন, তিনি কথা বলছেন। পারভিন বেগম জিজ্ঞেস করলেন, তো মেয়ে রান্না করতে যেন? ইশরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পারভিন বেগম বললেন, ছেলে বন্ধু আছে? ইশরাত ধীর অথচ নম্র কণ্ঠে বলল, জি না। পারভিন বেগম জরুরি কিছু বলার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করলেন। ইশরাতের দিকে তাকিয়ে বললেন, ছেলে বন্ধু নেই ভালো কথা, রান্না জানো ভালো, বিয়ের পর কোনো চাকরি বাকরি করতে পারবে না, নিজের সংসার সামলাবে আর পড়াশোনা যতটুকু করেছ ব্যাস, আর লাগবে না। নুসরাত ও ইরহাম ভ্রু কুচকে তাকিয়ে রইল মহিলার দিকে। মহিলা এইসব কি বলে? নিজ ইচ্ছা মতে যা ইচ্ছা তাই বলে চলেছে, তাদের তো আগে জিজ্ঞেস করবে ছেলে কি তাদের পছন্দ হয়েছে কিনা। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভারী বেয়াদব মহিলা তো, মেয়ে দেখতে এসে কেউ এভাবে কথা বলে, তাও আবার সবার সামনে। এই সম্বন্ধ হওয়ার আগেই শেষ হয়ে গেল। নুসরাত উত্তর না দিয়ে পারভিন বেগমের দিকে এগিয়ে গেল। মাথা কাত করে পারভিন বেগমের দিকে তাকালো। ঠোঁট বাঁকিয়ে হালকা ব্যঙ্গাত্মক হাসি দিল। নুসরাত হাত তুলে দরজা দেখিয়ে বলল, ওই যে সামনের দরজা, সম্মানের সহিত বের হয়ে যান সাথে আপনার এই নির্বে ছেলেকে নিয়ে। আমাদের পাত্র পছন্দ হয়নি। আপনার ছেলে আর যাদের নিয়ে এসেছেন তাদের নিয়ে যেতে পারেন। ওই যে দরজা, না চিনতে পারলে আমি আপনাকে ওখানে পৌঁছে দিয়ে আসব। নুসরাতের দিকে আঙ্গুল তুলে পারভিন বেগম বললেন, নাসির ভাই, আপনি এই মেয়ের মতো বেয়াদবকে কিভাবে বিয়ে দিবেন? একে তো সামলা, তার উপর গলার ছাঁচ দেখুন। কি বেয়াদব মেয়ে! ছোট বোন যেরকম বড় বোন ও তো সে রকম হবে। মেহেরুন নেছা বললেন, আপনার থাইকা তো ভালো আমাগো মায়াডা। আপনার মতো মায়ের যখন বিয়েটা হয়ে গেছে তাইলে আমাগো মায়াডার আপনার থাইকা আরো ভালো জায়গায় বিয়ে দিতে পারুন আশা রাখি। পারভিন বেগম উনার স্বামীর দিকে তাকালেন, যে নিশ্চুপ হয়ে শুনছে উনাদের কথা। কাদো কাদো গলায় বললেন, তুমি বসে বসে তোমার স্ত্রী অপমান দেখছো। হাঁটুর বয়সী একটা মেয়ে আমাদের এভাবে অপমান করছে, আর তুমি কিছু বলছো না। এত অপমানের পর এখানে বসে থাকবে? চলো এখান থেকে আমাদের সিয়ামের আরো ভালো জায়গায় বিয়ে দিব। নুসরাত বলল, হ্যাঁ হ্যাঁ যান, রাস্তা ওই দিকে। নাসির সাহেব নুসরাতকে ধমক দিলেন। চোখ রাঙিয়ে তাকালেন, আপাকে সরি বলো, আমরা বড়রা এখানে আছি কথা বলার জন্য, তোমাকে কথা বলতে হবে না। নুসরাত বলল, আমি কেন সরি বলবো? আমি তো কিছু করিনি। এই মহিলা আসছে থেকে যা দেখছেন নাক ছিটকাচ্ছে। খাবার পছন্দ হয়নি সোজা খাবার খাওয়া থামিয়ে দিবে, তা না করে সে বিচ্ছিরি খেতে খাস না সিয়াম এসব বলছে। উনার কথা শুনে তো আমাদের খারাপ লেগেছে তার বেলা। বজ্রকণ্ঠে ধমক দিলেন নাসির। ধমক খেয়ে মুখ শুকিয়ে গেল নুসরাতের। মেহেরুন নেছা রেগে গেলেন। বাহিরের মানুষের জন্য তার নাতিনকে ধমক দেওয়া। নাসির ও তো ঠিক কথা কইছে, ওরে ধমক দেওকে।
নিজে তো কদা কিছু কইতে পারো না, আবার ওরে ধমক দেও। আর ওরে ধমক দিলে আমার থাইকা খারাপ আর কেউ হইব না। হেলাল সাহেব সবাইকে থামিয়ে দিলেন। মেহেরুন নেছাকে বললেন, আম্মা আমি কথা বলছি, তুমি রাগ করো না। মেহেরুন নেছা রেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ইরহামের হাতে ভর দিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। ইশরাত চুপচাপ সবকিছু লক্ষ্য করছিল। এতক্ষণ খারাপ পরিস্থিতি দেখে চুপ ছিল। মেহেরুন নেছা চলে যেতেই উঠে দাঁড়ালো, সবার দিকে তাকালো। পারভিন বেগমকে উদ্দেশ্য করে বলল, আপনি মনে হয় ছেলের জন্য বউ দেখতে আসেননি। আপনি তো আপনার বাড়ির কাজের জন্য কাজের মহিলা দেখতে এসেছেন, এম আই রাইট? তাহলে আপনি বস্তিতে চান, ওখানে অনেক কাজের মেয়ে আছে যারা টাকার জন্য সব ধরনের কাজ করে দেয়। ইশরাত কিছু চিন্তা করার মতো ভাব করলো, তারপর আবার বলল, এক কাজ করতে পারেন আন্টি, আমাদের বাড়ির রহিমা আছে না, ওকে আপনার বাড়ির বউ বানিয়ে নিতে পারেন। বিয়ের পর ঘর মোছা, ঝাড়ু দেওয়া, আপনার কাপড় পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি যা কাজ আছে সব করে দিবে। একটা আওয়াজ মুখ দিয়ে বের করবে না, পিন ড্রপ সাইলেন্ট থাকবে। আর পড়াশোনা যতটুকু করেছে আপনাদের মনে হয় হয়ে যাবে। খুব ভালো মেয়ে, আপনার কথায় উঠবে আর বসবে। পারভিন বেগম চোখ লাল করে তাকিয়ে তাকলেন ইশরাতের দিকে। কালিটা তো একে এত অপমান করলো, তারপর এই বাড়ির বুড়িটা এত অপমান করলো, এখন পাত্রী নিজে দাঁড়িয়ে তাদের অপমান করছে। পারভিন বেগম বললেন, নাসির ভাই আপনার বাড়ির মেয়েদের কোনো কমন সেন্স নেই, মেহমানদের সাথে কিভাবে কথা বলতে হয়। নুসরাত পারভিন বেগমের কথায় ফোন কেটে বলল, আপনার থেকে বেশি কমন সেন্স আছে আমাদের। আর আমরা জানি আপনার মতো না আপনাদের মতো মেহমানকে কিভাবে ট্রিট করতে হয়। পারভিন বেগম রাগের সবকিছু অন্ধকার দেখলেন। এবার ইশরাতের দিকে তাকিয়ে বললেন, আমরা তোমাকে রিচে। ইশরাত কথা শেষ করতে না দিয়ে বলল, 1 মিনিট আন্টি, এত তাড়াহুড়োর কি আছে? আগে আমাকে শেষ করতে দিন। আপনি কি আমাকে রিজেক্ট করবেন? আমি আপনার ছেলেকে রিজেক্ট করলাম। এরকম মেরুদণ্ডহীন প্রাণী আমি কখনো বিয়ে করব না। পারভিন বেগম রাগে ব্যাঙের মতো লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। ইচ্ছে করল নুসরাতের গালে একটা থাপ্পড় দিতে। এই মেয়েই ভেজাল করেছে, যেই ভাবা সেই কাজ। পারভিন বেগম নুসরাতকে থাপ্পড় মারার জন্য হাত উঠালেন। নুসরাতের গালে থাপ্পড় মারার পূর্বে কেউ উনার হাত চেপে ধরল। পারভিন বেগম রাগে নুসরাতের পিছনের দিকে তাকালেন। কে উনার হাত এভাবে চেপে ধরেছে দেখার জন্য। উনার কাজে কে বাধা দিচ্ছে? এটাকে একটা থাপ্পড় না মারলে উনার শান্তি হবে না। লোকটার হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইলেন। গম্ভীর পুরুষালী গলায় লোকটা বলল, ডোন্ট ডেয়ার টু টাচ হার। কথাটি বলে পারভিন ময়মুনার হাত ছুঁড়ে ফেলে দিল। পারভিন বেগম শুনলেন না। নুসরাতকে আবার থাপ্পড় মারার জন্য হাত তুললেন। আরশ কিছু বলার পূর্বে সিএম পারভিন বেগমকে টেনে নিয়ে গেল নুসরাতের থেকে দূরে। পারভিন বেগম বললেন, আর এক মুহূর্ত এখানে না। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে অপমান করেনি যতটুকু এই মেয়ে করেছে। হাঁটুর বয়সী ছেলে মেয়েরা আমার হাত ছুঁড়ে ফেলে দিচ্ছে। আরশ বলল, আপনি আমাদের বাড়ির মেয়েকে থাপ্পড় মারবেন আর আমরা বসে বসে দেখব? কিছু না বললে আমরা ভদ্র, আর বললেই অভদ্র। হোয়াট আ জোক। পারভিন বেগম আরশের কথার উত্তর না দিয়ে রাগ দেখিয়ে বের হয়ে গেলেন। উনার পিছন পিছন উনার ছেলে, স্বামী, যে বা যারা এসেছিল সবাই বের হয়ে গেল। হেলাল সাহেব এগিয়ে দিতে গেলেন ভদ্রতা দেখিয়ে। সবাই চলে যেতেই নাসির সাহেব নুসরাতের দিকে তাকালেন চোখ রাঙিয়ে। জোরে একটা শ্বাস ফেলে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলেন। নুসরাতকে উদ্দেশ্য করে বললেন, আমরা বড়রা তো এখানে ছিলাম, তোমাকে কে বলেছে এত কথা বলতে? আমরা কি মরে গিয়েছি? এবার ইশরাতের দিকে তাকালেন। ও তো বেয়াদব। এখন তুমি ওর সাথে থেকে থেকে বেয়াদব হয়ে যাচ্ছ। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো। আর নুসরাত তোমাকে থাপড়ে গাল লাল করে ফেলবো আরেকদিন বড়দের মাঝখানে বেশি কথা বলতে দেখলে। আর আজ থেকে দুজন আলাদা রুমে থাকবে। ওর সাথে তুমি আর থাকবে না, মনে থাকে যেন। নাসির সাহেবের চিৎকার শুনে লিপি বেগম আর নাজমিন বেগম বের হয়ে আসলেন কিচেন থেকে। রুহিণী আর ঝর্ণা কিচেনে দাঁড়িয়ে রইলেন। নাসির সাহেব বড় হওয়ায় বের হলেন না ওনার সামনে। নাজমিন বেগমকে দেখে নাসির সাহেব বললেন, ওকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে ওর কি করব আমি নিজেই জানি না। আর পারলে মেয়েরা যেভাবে থাকে ওইসব শিখাও। ঘরের কাজ কিছু শিখাও তোমার মেয়েকে। ছেলেদের মতো ঘোরা বন্ধ করতে বলোকে। নাসির সাহেব নিজের কথা শেষ করে রাগে গোজগোজ করে চলে গেলেন। ইশরাত নাসির সাহেব চলে যেতেই সে ও নিজের রুমে চলে গেল। ছলো ছলো নয়নে নাজমিন বেগম তাকালেন নুসরাতের দিকে। কান্নায় কথা আটকে আটকে আসলো। তোর জন্য সবসময় আমাকে কথা শুনতে হয়। তুই একটু ভালো হতে পারিস না?
যা কাপড় গোছা গিয়ে, আমি আপাকে ফোন করে বলছি তোকে এসে নিয়ে যাওয়ার জন্য। আর ওইটাকে ও বল কাপড় গুছানোর জন্য। বলে ওড়না দিয়ে চোখ মুছে চলে গেলেন নাজমিন বেগম। বিড়বিড় করে বলল, আমি আবার কি করলাম? এবার আরশের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু ভাষণ দেওয়ার থাকলে আপনি ও দিয়ে দিতে পারেন। দয়া করে পেশ করুন, আমি শুনতে ইচ্ছুক। আরশ কিছু বলতে যাবে তার আগেই নুসরাত থামিয়ে দিয়ে বলল, পরে বলবেন, সময় সাপেক্ষ। এখন কাপড় গুছাতে হবে। মায়ের বোন পরে চলে আসবে। নুসরাত নিজের রুমে যাওয়ার সময় সোফায় লাথ মেরে গেল। নুসরাতের কাণ্ড দেখে আরশের মুখ দিয়ে বের হলো, অদ্ভুত মেয়ে মানুষ, সোফার উপর রাগ দেখাচ্ছে কেন? সবাই চলে যেতেই লিপি বেগম এগিয়ে আসলেন। আরশের হাত থেকে কোট নিয়ে বললেন, আজ এত তাড়াতাড়ি? ভাইয়া কল দিয়ে বলেছিল বাসায় আসার জন্য, তাই চলে আসলাম। না আসলে এইসব ড্রামা মিস হয়ে যেত। হালকা হেসে বলল আরশ। লিপি বেগম হালকা থাপ্পড় মারলেন আরশের পিঠে। দূর, কিসব বলিস? মাছেলের কথোপকথন দূরে দাঁড়িয়ে হেলাল শুনছিলেন। এগিয়ে এসে বললেন, চল রুমে চল, অনেক দিন আড্ডা দেই না তোর সাথে। আর তুমি কিছু খাবার নিয়ে আসো আমাদের জন্য, আজ গল্প হবে আমাদের। এর মধ্যে জায়ান আসলো বাড়িতে। হেলাল সাহেব উনার দুই ছেলেকে নিয়ে উনাদের রুমে গেলেন আর লিপি বেগম কিচেন গেলেন। নিজের রুমের দরজার সামনে থেকে দাঁড়িয়ে ইশরাত এসব দেখছিল। হালকা নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবল, সবার বাবা যদি উনার মতো হতো তাহলে তো ভালোই হতো। পরে আবার নিজেকে বুঝো দিল, সবার সবকিছু তো আর একরকম হয় না। ইশরাতের চিন্তার ব্যাঘাত ঘটল নুসরাতের চিৎকারে। নুসরাত চিৎকার চেঁচামেচি করে রুম মাথায় তুলে ফেলছে। নিচতলা থেকে এসেছে যখন থেকে তখন থেকে চিৎকার করছে। কিছুক্ষণ চুপ থাকে, আবার চিৎকার করে। সাথে পারভিন বেগমকে উদ্দেশ্য করে মুখে যা আসছে তাই বলছে। ইশরাত নুসরাতকে সাবধান করে বলল, নুসরাত চেঁচামেচি করিস না, এবার কিন্তু মার খাবি আব্বুর হাতে। কাপড় গোছা গিয়ে, আন্টি বের হয়ে গিয়েছে, 1 ঘন্টা পর এসে যাবে আমাদের বাসায়। তাড়াতাড়ি রেডি হ, আর চেঁচামেচি বন্ধ কর। এই নাসির মিয়া কি করবে? আমি কি ভয় পাই নাসির মিয়াকে? যা করার করুক নাসির মিয়া, উনি আমার বাবা হতেই পারে না। আমি টেস্ট করাবো আব্বার সাথে। ইশরাত কিছুটা আস্তে করে বলল। নুসরাত আব্বু এইদিকে আসছে। নুসরাত এক লাফে বারান্দায় চলে গেল। ধীর স্বরে বলল, আব্বা কিছু শুনেছে আমার কথা? আসলে বলবি আমি গোসল করতে। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই নাসির সাহেবের সাথে। আবার মনে করিস না আমি উনাকে ভয় পাই। আমি মোটে ও ভয় পাই না। ইশরাত হাসি শুরু করলো দরজা ধরে। হাসির চোটে কথা বলতে পারল না। কিছুটা হাসি থামার পর বলল, আব্বু এদিকে আসছেন না, তোর সাথে মজা করেছি। ভয় পাস আর বেশি বেশি কথা বলিস। নুসরাত বলল, আমি আব্বাকে ভয় পাই না। ইশরাত বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। নুসরাত ইশরাতকে লাথ মারল। তুই আজকাল বেশি কথা বলছিস, তোর বিয়ে দিয়ে দিতে হবে। ইশরাত তারপর ও নুসরাতকে নিয়ে হাসল। নুসরাত রাগে চিৎকার করে বলল, আম্মা তোমার মেয়েকে নিয়ে যাও, না হলে আমি একে মেরে ফেলবো। আর এটার বিয়ে দিচ্ছ না কেন? বুড়ো হয়ে যাচ্ছে না? বিয়ে দাও, পরে কেউ বিয়ে করবে না। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। ইশরাতকে হাসি থামাতে না দেখে ইশরাতের গালে থাপ্পড় মেরে দৌড় দিল নুসরাত। ইশরাত কিছুক্ষণ গালে হাত দিয়ে তাজ্জব বনে রইল। যখন মগজ কেচ করল নুসরাত থাপ্পড় মেরে চলে গিয়েছে, তখন আম্মু বলে চিৎকার করে উঠল, একটু আগে আছরের আজান দিয়েছে। বাড়িতে এত বড় হাঙ্গামা হয়েছিল কিছুক্ষণ আগে, তা এখন বোঝাই যাচ্ছে না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। ওই বিষয়ে নিয়ে আর কেউ কোনো কথা বলেনি। সবাই কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। আছরের নামাজ শেষ করে বারান্দায় বসে আঙুলে তাসবিহ পড়ছিলেন মেহেরুন্নেছা। দরজার বাহির থেকে নক করার শব্দ আসলো। এরপরই আরশের গলা ভেসে আসলো, দাদি আসবো। মেহেরুন্নেছা ভিতরে আসার অনুমতি দিলেন। আরশ রুমে মেহেরুন্নেছাকে খুঁজে পেল না, তাই বারান্দায় গেল। সেখানে গিয়ে আরশ দেখল মেহেরুন্নেছা চুপচাপ বসে তাসবিহ পড়ছেন। আরশ উনার গায়ের সাথে গা লাগিয়ে বসল। মেহেরুন্নেছা কিছু বললেন না, তাকিয়ে রইলেন দুরুই আকাশের দিকে। আরশ নিজে থেকে বলল, দাদি ওই সময় কি হয়েছিল? আর চাচাও প্রচুর রেগে আছে দেখলাম নুসরাতের উপর। মেহেরুন্নেছা দীর্ঘশ্বাস ছাড়লেন। এইসব কথা কইতে এখন ইচ্ছা করতেছে না। এইটা জিগাইবার লাগি তুই এখন আসুচ্ছ এইখানে? না দাদি, তোমার সাথে সময় কাটানোর জন্য আসছি। অনেকদিন হয় গল্প করি না। আচ্ছা, তো বৈশা রইছ তো ক্যা? গল্প কর। আরশ আমতা আমতা করল। মেহেরুন্নেছাকে এই বিষয়ে জিজ্ঞেস করা কি ঠিক হবে? এসব নিয়ে টানাপোড়েন করল নিজ মনে কিছুক্ষণ। পরে ভাবল যা হওয়ার হবে, এখন জিজ্ঞেস করে নেই।
দাদি বড় ভাইয়ের জন্য নাকি তুমি মেয়ে পছন্দ করে রাখছো? হু, মেয়েটাকে আমি কি জানতে পারি? মেহেরুন নেছা সন্দেহের দৃষ্টিতে তাকালেন আরশের দিকে। জিজ্ঞেস করলেন, তোর মা তোরে এইখানে পাঠাইছে তাই না? না দাদি, মাম্মা আমাকে এখানে কেন পাঠাবে? আমি বাবা আর মাকে কথা বলতে শুনেছিলাম তাই তোমাকে জিজ্ঞেস করলাম। বলো না দাদি মেয়েটাকে। মেহেরুন নেছা বললেন না, কথা কাটানোর চেষ্টা করলেন। আরশ বুঝল মেহেরুন নেছা কথা কাটানোর চেষ্টা করছেন। দাদি কথা ঘুরানোর চেষ্টা করবে না। আমি প্রমিস করছি কাউকে বলবো না। এটা তোমার আমার মধ্যে সিক্রেট থাকবে। হাছা কইতাছস? কাউরে কইবি না। সত্যি বলছি দাদি, কাউকে বলবো না। হাত দিয়ে ইশারা করে বললেন কাছে আসার জন্য। আরশের কানে ফিসফিস করে কিছু বললেন। আরশ অবাক হয়ে মেহেরুন নেছার দিকে তাকালো। আমি যা শুনছি এটা সত্যি? সু, আস্তে কডা ক। কেউ হুই না লইব। এইটা যদি ফাঁস হয় আমি বুইচা লইনু তুই এইটা ফাঁস করছ তো। আরে দাদি চিল। আমি কাউকে বলবো না। এটা আমার তোমার সিক্রেট। নাজমিন বেগমের বোন বলেছিলেন রাত ৩টার মধ্যে চলে আসবেন, কিন্তু এখন বাজে সকাল ৫টা, ওনার এখনো দেখা সাক্ষাৎ নেই। গত ৫ মিনিট ধরে উনাকে কল দিচ্ছেন, রিং হচ্ছে কিন্তু কেউ কল ধরছে না। নাজমিন বেগম আবার উনার বোনকে কল দিলেন। রিং বাজতে বাজতে এবার ও কল কেটে গেল। চিন্তায় নাজমিন বেগমের ঘাম ছুটে গেল। কোনো বিপদ আপদ হয়নি তো উনার বোনের? কিছুক্ষণ পর কল আবার দিলেন। এবার কল রিসিভ করলেন নাজু বেগম। নাজমিন বেগমের গলায় পানি আসলো। হ্যালো আপা, কোথায় তুমি? এসে গিয়েছি। আর ৫ মিনিটের রাস্তা। আমার বাসায় আসতে তোমার ৩০ মিনিট সময় লাগে আর তুমি ২ ঘন্টা ধরে কি করছিলে? আমি তো আধ ঘন্টা আগে বের হয়েছি। এসে গিয়েছি তোর বাসায়। বলে ফোন কেটে দিলেন নাজু। নাজু কল কাটতেই নাজমিন বেগম ইসরাতের রুমের দিকে গেলেন। রুমের ভিতর ঝটপট ঢুকে জিজ্ঞেস করলেন, রেডি হয়ে গিয়েছিস দুটো? ইশরাত বলল, আম্মু আমি রেডি, কিন্তু নুসরাত এখনো রেডি হয়নি। নাজমিন বেগম নুসরাতের দিকে তাকালেন। যে চিল মুড নিয়ে মোবাইল টিপছে। হঠাৎ নুসরাতের খেয়াল হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। যখন নাজমিন বেগমকে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখল, এক লাফে বিছানা থেকে উঠে গেল। আলগোছে কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নাজমিন বেগম জোরে শ্বাস ফেললেন। তিনি এই মেয়েকে নিয়ে কি করবেন? প্রয়োজনীয় যা কিছু আছে সব ব্যাগে ঢুকা। পরে ওখানে গিয়ে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, এটা বাসা থেকে আনিনি, ওটা আনিনি বলিস না। ভালো করে চেক কর সব আছে কিনা। নাজু বেগম এসেছেন কিছুক্ষণ হলো। মেহেরুন নেছার সাথে বসে গল্প করছেন। দুজনের গল্প জমে ক্ষীর হয়ে উঠেছে। তোর ছেলে দুটো আনলি না কে? আর বল না খালা। ব্যবসার এত কাজ যে নাহিদের বাবা শ্বাস ফেলার সময় পাচ্ছেন না, সাথে আমার নাইমটাকে ও বসিয়ে দিয়েছেন ওনার সাথে। আমার ছেলেটা রোগা হয়ে গিয়েছে এই কয়েকদিনে। নতুন আবার পেঁয়াজের ব্যবসা শুরু করেছিলেন নাহিদের বাবা। কিন্তু যাকে দিয়ে পেঁয়াজের ব্যবসা করিয়েছিলেন সেই লোকটা সব পেঁয়াজ নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। হায় আল্লাহ! নাজমিন আমাগো এই কথাটা কোনাই। খালা আমি এখন পর্যন্ত নাজমিনকে এই কথা বলেনি, শুধু আপনাকে এই কথা বলছি। মেহেরুন নেছা প্রচুর খুশি হলেন। কাউকে যে কথা বলেনি নাজু বেগম সে কথা উনাকে বলেছে, এর থেকে খুশির আর কি বা হতে পারে। তোমাগো বড় ছেলেটার বিয়ে কবে দিবা? এই তো দিয়ে দিব ইনশাআল্লাহ, পাত্রী খুঁজে পেলে। নাজমিন বেগমকে ডাক দিলেন নাজু বেগম। নাজমিন বেগম আসার পর বললেন, কন্যা বেটিদের নিয়ে আয়। আমি বের হব। বাসায় অনেক কাজ রেখে এসেছি। নাজমিন বেগম বললেন, আরে আবার রাতের খাবার খেয়ে যাবে। মেহেরুন নেছা ও বললেন আজ রাত থাকার জন্য। আগামীকাল যাবেন। কিন্তু নাজু বেগম রাজি হলেন না। তার বাসায় অনেক কাজ আছে। আজ থাকলে হবে না। নাজমিন বেগম নুসরাত আর ইসরাতকে ডাকতে গেলেন। আপা বের হয়ে যাবে। তাড়াতাড়ি নিচে আয় দুটো। নুসরাত বলল, আন্টি বাসার বাহিরে চলে গিয়েছে। ড্রয়িং রুম থেকে উঠে দরজা খুলে উনাদের গাড়ির কাছে চলে গিয়েছে। নাজমিন বেগম বললেন, না, আমার সাথে গল্প করছে। এক্ষুনি বের হয়ে যাবে বলেছে। ইশরাত বলল, আরো 1 ঘন্টা পর আমাদের ডাক দিও। কারণ তোমার বোনের গল্প আরো 1 ঘন্টা পর শেষ হবে। নাজমিন বেগম রাগী চোখে তাকালেন। নিজেদের ব্যাগ নিয়ে নিচে চল ফটাফট। এত কথা বলবে না। আপা বলেছে বের হয়ে যাবে। নুসরাত আর ইশরাত কাচুমাচু করে লাগেজ নিয়ে নিচে এলো। নাজু বেগমের সাথে কুশল বিনিময় করে চুপচাপ উনার পাশে দাঁড়িয়ে রইল। মেহেরুন নেছে জিজ্ঞেস করলেন, তুমি এখনো আগের মতো মুরগি পালন করো? নাজু বেগম বললেন, হ্যাঁ, আমার 15টা মুরগি, 2 মুরগা আর 40টা মুরগির বাচ্চা আছে। রোজ 12টা করে ডিম দেয়। আর বাসায় এত মশার উৎপাত কি বলবো খালা।
মেহেরুন নেছা খুব মনোযোগ সহকারে নাজু বেগমের গল্প শুনছেন। ইশরাত নুসরাত বিরক্ত হলো। আন্টি, তোমার মুরগি কয়টা ডিম পেড়েছে? মশায়, কয়টা ডিম পেড়েছে আমরা জানতে ইচ্ছুক না। কখন যাবে তোমার বাসায়? দেরি হয়ে যাচ্ছে না এখন? আরে দাঁড়া, গল্পটা শেষ করতে দে। রাগে নুসরাতের নাকের পাতা ফুলে উঠল। একে তো দুনিয়ার আগে রেডি করে রেখেছে, তারপর এখানে এনে দাঁড়া করিয়ে রেখেছে, আর এখন মশায় কয়টা ডিম পেড়েছে তার গল্প শুনতে হচ্ছে। এর মাঝে উনাদের গল্পে এসে যোগ দিলেন স্বর্ণা, রোহিণী আর লিপি বেগম। নাজু বেগম আরো উৎসাহ পেয়ে উনার বড় ছেলের কথা গল্প করতে লাগলেন। রাগে নুসরাতের মাথা কিলবিল করে উঠল। ইচ্ছে করল নাজু বেগমের মাথায় কিছু দিয়ে আঘাত করতে। ইশরাত বুঝে গিয়েছে সন্ধ্যার আজানের আগে উনাদের গল্প শেষ হবে না, তাই সোফায় বসে মোবাইল স্ক্রল করতে শুরু করলো। আর নুসরাত রাগ সামলানোর জন্য কিচেনে ঠান্ডা পানি খেতে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলের মুখ খুলছিল নুসরাত। নিজের সাথেই কথা বলল, এই মহিলা এত কথা বলে কেন? তুই ও তো সেই সারাক্ষণ পটর পটর করিস, আমরা কিছু বলি তোকে? নুসরাত বিড়বিড় করল, এইটা আবার কোথায় থেকে উদয় হলো? এখন আবার জ্ঞান দিতে শুরু করবে। উফ, কখন যে যাব এখান থেকে। কি বিড়বিড় করছিস? কিছু না। আমি শুনেছি তুই কিছু বলছিলি। শুনতে পেয়েছেন যখন, তখন জিজ্ঞেস করছেন কেন? আরশ ভ্রু বাঁকালো। নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত মনে করল থাপ্পড় মারবে, কিন্তু তেমন কিছু হলো না। নুসরাতের পাশ ঘেঁষে আরশ শেলফের কাছে গেল। কফির বোয়াম হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? ওই যে। কি? আরশ খুঁজতে খুঁজতে উত্তর দিল, ওই যে, যেটার মধ্যে কফি রান্না করে ওইটা। আরে আপনি পাত্র খুঁজছেন? হ্যাঁ ওইটাই। কোথায় রাখা দেখতো? আমি কেন দেখব? আপনার দরকার, আপনি খুঁজে নিন। এত বেশি কথা বলছিস কেন? খুঁজে দিবি না সোজা বলে দেয়? এত তর্ক করার কি আছে? তোর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। তোর যে কি হবে এক আল্লাহ জানে ভালো। নুসরাত ভেঞ্চি কাটল আরশকে। আরশ দেখে অন্য দেখার ভান করল। নুসরাত কিচেনের নিচের শেলফ থেকে কফি তৈরি করার পাত্র বের করে দিল। আরশ বলল, কফি করে দে। পারবো না। আমি এখন খালার বাসায় যাব, আর আপনি আমাকে রান্না করার জন্য বলছেন? কাপড় নষ্ট হয়ে যাবে। আরশ নুসরাতের উপর থেকে নিচের দিকে তাকালো। আঙুল তুলে নুসরাতের কাপড় দেখিয়ে বলল, তুই এই বেশ নিয়ে মেহমানের বাড়ি যাবি? এতে খারাপ কি আছে? এভাবে বলছেন কেন? এই গেঞ্জি আর প্যান্ট পরে তুই মানুষের বাড়ি যাচ্ছিস? ছিহ ছিহ। ইটস নট গেঞ্জি, ইটস টি শার্ট। আর এখানে ছিহ বলার কি আছে? ইটস মাই ফ্যাশন। নুসরাত, ইংরেজির বেজ্জতি করিস না। পারিস না তাহলে বলতে যাস কেন? আমি কোথায় ভুল বললাম? সঠিকই তো বললাম। আসলে কি জানেন, আপনি নিজেই পারেন না, আবার আমাকে বলছেন ভুল ইংরেজি বলছি। আমি তো দেখছি আপনার ভবিষ্যৎ পুরো অন্ধকার। লাইট জ্বালিয়ে ও আলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল নুসরাত। আরশ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। এই মেয়েকে একটা কথা বললে এই মেয়ে তাকে 10টা কথা শুনিয়ে দেয়। আজব মেয়ে মানুষ। ইশরাতের কথা মতো নাজু বেগম সন্ধ্যার নাস্তা খেয়ে বের হলেন নিজের বাসার উদ্দেশ্যে। নুসরাত বলল, শেষ পর্যন্ত আমরা যাচ্ছি? ইশরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাজু বেগম সবার কাছ থেকে বিদায় নিলেন। মেহেরুন নেছা আবার আসার জন্য বললেন। নাজু বেগমের সেই এক কথায় নাহিদের আব্বু ব্যবসার কাজে এত বিজি যে শ্বাস ফেলার সময় নেই। উনার এত এত কাজ উনি সময়ই বের করতে পারছেন না। আজ কত কষ্ট করে এখানে আসলেন। নুসরাত আর ইশরাত জোরে শ্বাস ফেলে উনাদের ওখানে রেখেই হাঁটা ধরল। নাজু বেগমের কথা শেষ হলে এমনিতেই আসবেন। জাইন মাত্র গাড়ি গ্যারেজে রেখে বাসার দিকে আসছিল, তখন নুসরাত আর ইশরাতের সাথে দেখা হয়। জাইন নুসরাতকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ তোমরা এই সন্ধ্যায় বেলা? নুসরাত কিছু বলার পূর্বেই ইশরাত নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। আবে ইয়ার, ভাইয়াকে জিজ্ঞেস করেছে শুনতে পাসনি? শুনতে পেয়েছি। তাহলে টেনে নিয়ে এলি কেন? প্রশ্নের উত্তর দিতে দিলি না কেন? বেয়াদব বলবে তো। ওরে আমার আদবি মেয়ে, প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে কথা বলবি না। এই বেডার থেকে দূরে থাকবি। শালা প্রচুর খারাপ। নুসরাত চোখ বড় বড় করে বলল, সত্যি? হু। নাজু বেগম আরো 10 মিনিট পর আসলেন বিদায় নিয়ে। গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়া দিলেন তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য, ওনার বাসায় অনেক কাজ আছে। নুসরাত আর ইশরাত দুজনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আম্মু, ওরা কোথায় গিয়েছে? কারা? নুসরাত আর ইশরাত। আর বাসা এত ঠান্ডা কেন? লিপি বেগম সব খুলে বললেন। জাইন মনোযোগ সহকারে সবকিছু শুনল।
তারপর বলল, চাচা রাগ করে ওদের সামনে না যেতে বলায় ওরা ওদের খালার বাসায় চলে গেল। এদের মাথায় কি গিলু নেই? রাগের মাথায় বলায় চলে যাবে। চলে গিয়েছে যখন কয়েকদিন থেকে আসুক। আর তুই তো জানিস আরশ ছোটটাকে মোটে ও সহ্য করতে পারে না। আমার ছেলেটা কয়েকদিন আরামে থাকবে। জাইন আর কিছু বলল না, শুধু ভাবলো ইসরাতকে ভদ্র ভাবলে ও মেয়েটা ভদ্র না। দুজনই সেই। আম্মু কিছু খেতে দাও, আমি নিয়ে আসছি। তুই ফ্রেশ হয়ে আয় ততক্ষণে। রাত সকাল 7টা। কিছুক্ষণ আগেই তারা নাজু বেগমের বাসায় পৌঁছেছে। বর্তমানে তারা নাইমের রুমে রেস্ট করছে। পিছন থেকে নুসরাতের মাথায় কেউ টোকা দিল। নুসরাত আউচ বলে চিৎকার করে উঠল, এই কোন শালারে আমাকে মারল? ছিহ ছিহ মুখের ভাষা দেখে আমি শিহরিত। কি সব ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করিস খালি? নিজের মুখের ভাষা আগে ঠিক কর, তারপর আমার মুখের ভাষা দেখে শিহরিত হোস। কালি এসব কি বলে? কানে আজকাল কম শুনছিস মনে হয়। ইসরাতের দিকে তাকিয়ে বলল ছেলেটা, আমি ওর বড় ভাইও আমার সাথে কিভাবে তুই তোকারি করছে দেখ ইসরাত। ইসরাত ধমক দিল নুসরাতকে। নুসরাত পাত্তা দিল না ইসরাতের ধমক। এই তোর ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দে তো নুসরাত। দিব না, দে বলছি। দিব না, দিব না, দিব না। কি করবি তুই? ছেলেটা ঠাস করে থাপ্পড় মারল নুসরাতের পিঠে। নুসরাতও দুটো খুশি মারল ছেলেটার পিঠে। ছেলেটা নুসরাতের পায়ে লাথ মারল। ইশরাত এদের বাচ্চাদের মতো মারামারি হা করে বসে দেখতে লাগলো। ইশরাত বলল, এই মারামারি বন্ধ করো দুজনে। নাহিদ, তুই কি দিন দিন ছোট হচ্ছিস? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস নুসরাতের সাথে। নুসরাত বলল, ও আমাকে একটা বেশি মারছে। সমান সমান না হলে আমি থাম না। নাহিদ বলল, বড় ভাই একটা থাপ্পড় মারলে খুঁড়িয়ে মারতে হয় না জানিস না? এই কথা তোকে কেউ বলেনি। নুসরাত বলল, কিসের বড় ভাই তুই? নাহিদ আস্তে করে থাপ্পড় মারতে গিয়ে নুসরাতের গালে বেশি জোরে থাপ্পড় মেরে ফেলল। নুসরাত ছলো নয়নে নাহিদের দিকে তাকিয়ে দুটো কিল নাহিদের পিঠে বসিয়ে দিল। নাহিদ ঘুরিয়ে মারার আগেই নুসরাত চিৎকার করে বলল, আন্টি তোমার ছেলে আমাকে মারছে। দেখে যাও এসে। আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলবে তোমার ছেলে। নাহিদ বলল, কে নিষ্পাপ বাচ্চা? দেখি দেখি মুখটা দেখি। নুসরাত নিজের মুখে 2 হাত রেখে চোখ চাপতে বলল, এই যে দেখ আমি নিষ্পাপ বাচ্চা। নাজু বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে নাহিদের বাহুতে থাপ্পড় মারলেন। বিরক্ত হয়ে নাহিদের দিকে তাকিয়ে বললেন, তুই কি বাচ্চা? বাচ্চা মেয়েটাকে মারছিস কেন? নাহিদ বলল, আম্মুও আমাকে একটা বেশি মারছে। আর এখন তোমার কাছে বিচার দিচ্ছে। আর ও বাচ্চা, তুমি হাসালে আমায়। নাজু বেগম বললেন, তো কি হয়েছে? ছোট বোন একটা মারলে কি তুমি মরে যাবে? আর ও তো বাচ্চাই, তোমাদের দুজনের তুলনায় ও তো ছোট। কথাটা বলে নাহিদের পিঠে আরেকটা থাপ্পড় বসালেন। নাহিদ আম্মু বলে চিৎকার করল। নাজু বেগম বললেন, কি? নাহিদ বলল, তুমি আমার মা হতেই পারো না। তুমি এই কালির মা। নুসরাত ভেঞ্চি কাটল নাহিদকে। নাজু বেগম বললেন, আমি তো তোর মা, এটা কে বলেছে? তোকে আমি দত্তক নিয়েছি। নাহিদ করুণ চোখে ইসরাতের দিকে তাকালো। দেখলি ইসরাত, দেখলি আম্মা সব সময় আমার সাথে এরকম করে। আমি থাকবো না আর এই ঘরে। নাজু বেগম বললেন, তোকে কে বলেছে থাকতে? যা, বের হয়ে যা এই ঘর থেকে। নাহিদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইশরাত নাজু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি ওর সাথে এটা ঠিক করনি। ছেলেটা কষ্ট পেয়েছে। দূর, রাগ পড়লে এমনিতেই চলে আসবে। কিসের কষ্ট পাবে? সব ওর নাটক। বলে নাজু বেগম নিজের কাজে চলে গেলেন। নাজু বেগম যেতেই রুমে আসলো নাহিদ। এসে নুসরাতের মাথায় থাপ্পড় মেরে জিহ্বা বের করে নুসরাতকে ভেঙিয়ে দৌড়ে চলে গেল রুম থেকে। অফিসের কর্মচারীরা একত্রে বসে গল্প করছিল। গল্পের মূল বিষয় হচ্ছে আরশ এবং মিস ডায়নার ভিতরে কিছু চলছে। একজন কর্মচারী বলল, মিস ডায়না কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন, একবার খেয়াল করে দেখবেন। উনি স্যারকে মনে হয় চোখ দিয়ে গিলে খাবেন। দ্বিতীয় কর্মচারী বলল, হুম। আরেকটা বিষয়, স্যারের রুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন ডায়না ম্যাম। অন্য কেউ তো স্যারের কেবিনে যাওয়ার আগে উনাকে বলে যেতে হয়। নিজেকে স্যারের বউ ভেবে বসে আছেন ডায়না ম্যাম। আরেকজন বলল, স্যার সবার সাথে কি রুদ ব্যবহার করে আর ডায়না ম্যামের সাথে কিভাবে হেসে কথা বলে তা আপনারা খেয়াল করে দেখবেন। প্রথম কর্মচারীটি বলল, না তো, আমি কখনো দেখিনি স্যারকে ডায়না ম্যামের সাথে হেসে কথা বলতে। তৃতীয় কর্মচারীটি বলল, আপনাকে দেখিয়ে হেসে কথা বলবে? সেদিন আমি দেখেছি ডায়না ম্যামের সাথে কথা বলছিল আর মুচকি মুচকি হাসছিল। প্রথম কর্মচারী বলল, তাই নাকি? তৃতীয় কর্মচারী বলল, হু। একটা মেয়ে দৌড়ে আসলো।
যেখানে গোল হয়ে বসে সবাই গল্প করছিল। কি হয়েছে রুবা, এভাবে দৌড়ে আসলেন কেন? টাইম খেয়াল করেছেন? সকাল 9:30 বাজে স্যার করিডোরে এসে গিয়েছেন। আর আপনারা কাজ বাদ দিয়ে গল্প করছেন এভাবে গোল হয়ে বসে। আরশ আসার কথা শুনে সবাই নিজ নিজ ডেস্কে দৌড়ে গেল। নিজেদের ফাইলগুলো হাতে নিয়ে চেক করার ভান করল। আরশ মেইন ডোর খুলে ভিতরে প্রবেশ করতেই সবাই সালাম দিল। সালামের উত্তর দিয়ে সামনে যাওয়ার সময় রুবা নামের মেয়েটার হাতের ফাইলের দিকে চোখ পড়ল। মেয়েটার কাছে গিয়ে আরশ ফাইলটা সোজা করে দিল আর বলল, ফাইল দেখার অভিনয়টা ঠিক আছে কিন্তু ফাইলটা উল্টো না ধরলে ধরা পড়তেন না আমার কাছে মিস। তারপর সবার দিকে তাকিয়ে আরশ বলল, আমি আপনাদের এখানে রাখিনি আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করার জন্য। কোনো কাজ না করে বসে বসে বেতন নিবেন সেটা তো আর হবে না। কাজে মনোযোগী হন আর প্রোডাক্টগুলো ঠিকভাবে প্যাকেজিং করুন। আজকাল পণ্যের অনেক বেড রিভিউ আসছে। আর মিস রুবা ফাইলটা চেক করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন। ইয়েস স্যার। আরশ নিজের কথা শেষ করে কেবিনে চলে গেল। সবাই মুখ কালো করে নিজ নিজ কাজ করতে গেল। অন্যদিকে নাহিদের চাচাতো বোনের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে নুসরাত ও ইসরাতের। নুসরাত আর ইসরাত নাহিদের বাসার করিডোরে হাঁটছিল। নাহিদের চাচাতো বোন ওদের হাঁটতে দেখে নিজের রুমে নিয়ে গেল। সেখানে ওর মা নাসিমা আক্তার ছিলেন। নাসিমা আক্তার বললেন, নাস্তা করা শেষ? নুসরাত বলল, জি। নাসিমা বললেন, লাবণ্য তুই যে আচার তৈরি করেছিলি তা ওদের খেতে দে। ইসরাত বলল, আন্টি আমি আচার খাই না। নাসিমা বললেন, তুমি না খেলে ও খাবে। দে তো লাবণ্য নুসরাতকে দে। লাবণ্য মেয়েটা আচার এনে দিল। নুসরাত ভদ্রতা দেখিয়ে না বলল। নাসিমা কিছুটা জোর করতেই নুসরাত বলল, এত করে যখন বলছেন তখন একটু খাচ্ছি। আপনি জোর করার জন্যই খাচ্ছি। ইসরাত নুসরাতের কানে কানে বলল, জিহ্বা সামলা, মানুষ রাক্ষস বলবে। বেশি খাস না। নুসরাত চুপচাপ বসে আচার খেতে লাগলো। নুসরাতের আচার খাওয়া শেষ হতেই নাসিমা আরো এক বাটি আচার দিলেন নুসরাতকে। নুসরাত মহিলার উপর প্রচুর খুশি হলো। পাম দিল নাসিমাকে, আপনি অনেক কিউট আন্ট। দেখ মেয়ের কাণ্ড এসব বলতে হয় নাকি? সত্যি বলছি আন্ট আপনি অনেক কিউট। নাসিমা লজ্জা পেলেন। তারপর হালকা হেসে বললেন, আমার বোন লন্ডন থেকে এই বেডশিটটা পাঠিয়েছেন। ইসরাত বলল, ওহ। নাসিমা বললেন, লাবণ্যকে লন্ডন থেকে অনেকগুলো ড্রেস আর জুতো দিয়েছেন। এই লাবণ্য ওদের দেখাতো। নুসরাত বলল, না না দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি। নুসরাতের কথা কানে তুললেন না নাসিমা। লাবণ্যকে কাবার থেকে বের করে দেখাতে বললেন। লাবণ্য বের করে দেখাতে শুরু করলো। লাবণ্য বলল, এটা আমার খালাম্নি আমেরিকা থেকে দিয়েছে। এটা আমার মামাতো বোন লন্ডন থেকে দিয়েছে। আর এই ব্যাগগুলো সব বাহির থেকে আসছে। নুসরাত বলল, জি বুঝতে পারছি। লাবণ্য আবার বলল, এই পার্সটা আমার খালা আমেরিকা থেকে পাঠিয়েছে। লাবণ্য পার্স খুলতেই সেখানে থেকে স্যানিটারি ন্যাপকিন বের হয়ে আসলো। ইসরাত নুসরাতের কানে কানে বলল, এই সব দেখে তো মনে হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছে। নুসরাত বলল, আরে কথা বলিস না, শুধু সোনার হাতে হামিলা। এদের কথা যতক্ষণ শুনবো এরা ততক্ষণ আমাকে আচার খাওয়াবে। ইসরাত তাজ্জব বনে তাকিয়ে রইল। আচার খাওয়ার জন্য মেয়েটা চুপচাপ বসে এদের কথা শুনছে। লাবণ্য বলল, আরে প্যাড পার্সের ভিতর কবে রেখেছিলাম ভুলে গিয়েছি। আসলে আমাদের প্যাডগুলো ও লন্ডন থেকে এসেছে। লাবণ্যের কথা শুনে ইসরাত প্যাডের দিকে তাকালো, যেখানে সেনোরা লেখা। কিছু বলতে যাওয়ার আগেই নুসরাত চিমটি কাটল। নুসরাতের দিকে ইসরাত ভ্রু কুঁচকে তাকালো। নুসরাত ইশারা করে বলল কিছু না বলতে। লাবণ্য বলল, আসলে আমাদের কাবার ভর্তি প্যাড। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ইশরাত বলল, না না দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি আপনাদের সব জিনিসই বিদেশি। আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, পরে আসবো আপনাদের ঘরে। বলে ইশরাত রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে জোরে শ্বাস ফেলল। নুসরাত আচারের বাটি হাতে নিয়ে বলল, আসলে আমারও একটা কাজ আছে, আমি আচারের বাটিটা নিয়ে যাই, খাওয়া শেষ হলে এনে দিয়ে যাব। নাসিমা বললেন, আরে বসো, গল্প করি। নুসরাত বলল, পরে আসবো আন্ট, এখন যাই। কথাটা বলে নুসরাত দৌড়ালো। মনে মনে ভাবলো মনে হয় নতুন ধনী হয়েছে, তাই এত টাকার কথা বলে। আর বারবার মেনশন করে এই দেশ থেকে আসছে ওই দেশ থেকে আসছে। নুসরাত আর ইশরাত নাইমের রুমে আসতেই নাহিদকে দেখলো বিছানায় শুয়ে থাকতে। নুসরাত নাহিদের পিঠে কিল মেরে বলল, আসুই উঠে বসো। নাহিদ বিরক্ত হয়ে উঠে বসল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কিরে কালি, কি হয়েছে? নুসরাত বলল, ফাতেমা আপি কল দিয়েছিল। নাহিদ ফাতেমার কথা শুনে এবার নড়েচড়ে বসল।
নুসরাতের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো। কি বলেছে? আপি বলেছে উনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হতে পারে না। ফাতেমা আমাকে এভাবে ধোকা দিতে পারে না। যা সর এখান থেকে। তোকে আবার কখন ধোকা দিল? তোর মতো প্লে বয়কে যে আপনি পছন্দ করেছে এটাই অনেক। ফাতেমার বাচ্চাকে বল ব্লক খুলতে। ওর সাথে আমার কথা আছে। ইশরাত ওদের দুজনের কথায় ফোন কেটে বলল, তুমি না তানিয়াকে ভালোবাসো? তাহলে এখন মেয়েটার পিছনে পড়লে কেন? নুসরাত বলল, ফাতেমা তোর থেকে 1 বছরের বড়। কোচ সারামকার, বাড়ি বেহেনকা লেহাজকার। নাহিদ বলল, কিন্তু ফাতেমাকে আমি ভালোবাসি। ইশরাত বলল, তোমার মোবাইলটা একবার দাও। নাহিদ বলল, কেন? নুসরাত বলল, তুই যদি ফাতেমাকে ভালোবাসিস তাহলে তোর মোবাইলে এত মেয়ের পিক কি করে? নাহিদ বলল, আরে এদের সাথে আমি ফ্লার্ট করি। নুসরাত বলল, যা শালা, 12 খাটের নৌকা চালাস। আর বলিস ওকে ভালোবাসিস। নাহিদ কথাটা কাটিয়ে দিল, প্লিজ ফাতেমাকে বল ব্লক খোলার জন্য। আমি সিরিয়াস ওর বিষয়। নুসরাত শুনল না নাহিদের কথা। নাহিদ মুখ কাদো কাদো করে বলল, বইনা প্লিজ। নুসরাত বলল, পারবো না। প্লিজ বইন। কি? ফাতেমা আপ্পির বিষয়। ফাতেমাকে? নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নুসরাতের পিঠে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। নুসরাত ইশরাতের দিকে তাকিয়ে বলল, দেখলি আমাকে কিভাবে মেরে চলে গেল? ইশরাত বলল, তুই সুযোগ পেলে আরো দুটো বেশি মেরে দিস। এখন আর কানের গোড়ায় খ্যান খ্যান করিস না। নুসরাত বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? ইশরাত বলল, হ্যাঁ বলতে পারলাম। নাটক কম কর বইন। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জাইন আইসক্রিম পার্লারে আইসক্রিম আনতে গিয়েছে। ডেলা গাড়িতে বসে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখছে। হঠাৎ করে চীনা পরিচিত কাউকে গাড়ির পাশ দিয়ে যেতে দেখল ডেলা। আশিক। ছেলেটা পিছন ঘুরে তাকালো। জানালা দিয়ে মাথা বের করে ডেলাকে তাকাতে দেখে ছেলেটা নিজের দিকে আঙুল দিয়ে দেখালো আমি। ডেলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই আশিক গাড়ির দিকে এগিয়ে আসলো। হ্যালো ডেলা, আমাকে কি ডাকছিলে? ডেলা এদিক সেদিকে তাকিয়ে কাউকে খোঁজো তারপর বলল, ওখানে তুমি ছাড়া তো আর কেউ ছিল না। তাই তোমাকেই তো ডাকবো আর কাউকে তো ডাকবো না। ওহ, কি করছো তুমি? আর এখানে গাড়ি নিয়ে কি করছিলে? কিছু না। গাড়িতে একা বসে বোরিং ফিল করছিলাম। ওহো, আমি কি তোমাকে কোম্পানি দিতে পারি? ইয়াহ, অবভিয়াসলি। এই গরমে গাড়ির বাহিরে দাঁড় করিয়ে রাখবেন। গাড়িতে বসার জন্য বলবেন না। আসলে বসে গল্প করি। তাহলে মজা আসবে গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, আসো না আসো। ভিতরে আসো। ডেলা গাড়ির পিছনের দরজা খুলে দিল। নিজে ও ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে পিছনে বসল। আশিকের সাথে গল্প করতে শুরু করলো। তোমার জিএফ আছে? না, আমি পিওর সিঙ্গেল। ওহো, কাউকে পছন্দ কর? তেমন কেউ নেই। কি করতে তোমার ভালো লাগে? ট্রাভেলিং করতে। রিয়েলি? আমি অনেক পছন্দ করি ট্রাভেলিং করতে। আমাদের বেশ জমে যাবে মনে হচ্ছে। জাইন এর মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। আশিকের সাথে ডেলাকে কথা বলতে দেখে কিছুটা জেলাস হলো। আইসক্রিম এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল জাইন। কিছুটা রুড হয়ে জাইন বলল, আমি কারোর ড্রাইভার না। একজন সামনে আসো। আরে, একদিন আমাদের ড্রাইভার হলে তোর কি চাট চলে যাবে? একদিনের জন্য ড্রাইভার হয়ে যা। চিল ব্রো, চিল। হালকা চাপড় মেরে ডেলা জাইনকে বলল। জাইন বিরক্ত হয়ে গাড়ি স্টার্ট করলো। আর পিছনে আশিক আর ডেলার গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর পর ডেলার হাহা করে হাসির শব্দ ভেসে আসলো পিছন থেকে। হাসতে হাসতে একবার আশিকের গায়ে থাপ্পড় মেরে বসলো ডেলা। তারপর সরি বলল। আবার হাসতে হাসতে থাপ্পড় মেরে বসলো আশিকের গায়ে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। নুসরাত আর ইসরাতের বাসায় ফিরার নাম গন্ধ নেই। নাসির সাহেব এবার কিছুটা চিন্তিত। এতদিন হয়ে গেল বাসায় ফিরে আসছে না কেন? নাজমিন বেগমকে যখন জিজ্ঞেস করলেন কখন ফিরে আসবে নুসরাত আর ইসরাত, নাজমিন বেগমের চোখ জলে ছলছল করে উঠল। অরুণার কোনা দিয়ে চোখ মুছলেন। দরদ এখন উতলে পড়ছে কেন? যখন আমার মেয়েগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখন এই দরদ কোথায় ছিল? আরে, আমি কখন তাড়িয়ে দিলাম? আর দরদ কেন উতলে পড়বে? তুমি তাড়িয়ে দিয়েছ। আমার মেয়েগুলো সামান্য কথাই তো বলেছিল। ওদের কথায় কি ভুল ছিল? সব তো উচিত কথা বলেছে। আর তুমি কি করলে? সবার সামনে আমার বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে। সেই তো না করে দিতে। তাহলে ওরা না করাই তোমাদের জাত চলে গিয়েছে। আমি কখন বললাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? আমি শুধু বলেছি আমার সামনে না পড়ার জন্য। তুমি তো ওদের তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিলে। আমার পারমিশন নিয়েছিলে। আর আমরা না করলে বসে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিকঠাক রেখে না করতাম।
সেদিন কি বলেছিলে মনে আছে? বলেছিলে আমার মেয়েগুলোকে একটু মেয়ে মানুষের মতো আচরণ শেখাতে। তাই আমার মেয়েদের বিষয়ে তোমার নাক গলানো আমি সহ্য করব না। আমার মেয়ে যখন তখন আমার যা ইচ্ছা আমার মেয়েদের সাথে তা করব। তোমার কোনো পারমিশন নেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি কখন বললাম এটা? আমি তো এসব বলিনি। তুমিই বলেছ। এখন কথা পাল্টাবে না। এই জন্যই তো আমি আপার বাসায় ওদের পাঠিয়েছি। এখন তুমি মিথ্যা বলছো। মিথ্যাবাদী লোক। নাজমিন বেগম কথা বলতে বলতে কান্না করে দিলেন। অরুণার কোণা দিয়ে চোখ মুছে রুম থেকে বের হয়ে গেলেন। রেস্টুরেন্টের সবচেয়ে ভিতরের টেবিল বুক করেছে নাহিদ। ইশরাত, নুসরাত আর মম সেখানে বসে আছে। নাহিদ 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে এসে টেবিল টেনে ইশরাতের কাছে বসে গেল। মম আর নুসরাত নিজেদের মধ্যে ফুসফুস করছে। ফুসুর শেষে দুজন সোজা হয়ে বসল। নুসরাত কথা বলা শুরু করলো তাদের মধ্যে নীরবতা ভেঙে। আরে নাইমের বাচ্চাকে এত করে বললাম জিমে ভর্তি হওয়ার জন্য, শালা ভর্তি হচ্ছে না। দেখবি মোটা হতে হতে কোনোদিন ফেটে যাবে। মম বলল, আমার চিন্তা তো আরেকটা। ইশরাত বলল, কি? নাইম ভাইয়া যখন কথা পুরো না করে হাসতে শুরু করলো মম। নুসরাত হালকা থাপ্পড় মেরে বলল, হে হে করা বন্ধ করে কথা শেষ কর। মম কথা বলতে গেলেই মেয়েটা হেসে দেয়। নুসরাত আর ইশরাত মমর হাসি দেখে তারা অফিক করে হেসে দিল। নাহিদ হ্যাবলা কান্তের মতো তাদের দিকে তাকিয়ে রইল। মম হাসি থামিয়ে বলল, নাইম ভাইয়ার বউ যদি রোগা হয় আর নাইম ভাইয়া এইরকম মোটা থেকে যায় তাহলে উনার বউয়ের কি হবে? ইশরাত বলল, বুঝতে পারছি না, খুলে বল। মম বলল, নাইম ভাইয়া যদি উনার বউয়ের উপর হাত পা তুলে দেয় তাহলে কি হবে? বেচারি তো ওখানেই মারা যাবে। ইশরাত বলল, তুই আরো কিছু বলতে গিয়েছিলি, কথা ঘুরিয়েছিস। মম বলল, না না, আমি কথা ঘুরাইনি। ইশরাত জোর করল না। একজন মানুষ যখন বলতে চাইছে না থাকে জোর করার কি দরকার? অর্ডার আসতে আরো 20 মিনিট সময় লাগবে, তাই ইশরাত মোবাইল স্ক্রল করতে শুরু করলো। নুসরাত মমকে জিজ্ঞেস করল, তখন কি বলতে গিয়েছিলি? মম বলল, কাছে আয়, এটা সিক্রেট। কানে কানে বলি। মম নুসরাতের কানে কানে কিছু বলতেই নুসরাতের মুখ হা হয়ে গেল। নুসরাত মাথা দুদিকে ঝাঁকিয়ে বলল, সত্যি তো, এটা চিন্তা করে দেখিনি। অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল। চোখ ফিরিয়ে এনে আবার তড়াক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশ আর সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইশরাতকে ফিসফিস করে ডাক দিল, এই ইশরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বুঝালো। ইশরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, সামনের টেবিলে তাকা। ইশরাত ভ্রু কুঁচকে সামনের টেবিলে তাকালো। মনে করলো নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকিয়ে ইশরাতের চোখ ছানাবড়া হয়ে গেল। আমি যা দেখছি মম, তুই কি তা দেখছিস? মম বলল, কি দেখব? ইশরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলে আরশ বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মম নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করল, এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মমর কথায়। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছে তারপর কেন জিজ্ঞেস করে কি করছে? দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এসব প্রমাণ বুঝো না মনু, দুধু খাও। ছেহ, কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস তুই নুসরাত? একদম নাক ছিটকাবি না ইশরাত। আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জম করে আরো 2-3টে ছবি তুলল আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ইশরাত বলল, ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টে অভাব পড়ছে যে এত দূরে আসলো? নুসরাত বলল, আরে প্রেমিকাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু উনার অফিসের কর্মচারীরা দেখতে পেত, তাই এত দূরে আসছে যাতে কেউ দেখতে না পারে। ইশরাত বলল, না জেনে কথা বলবি না নুসরাত। নুসরাত বলল, আমি জেনেই কথা বলছি। দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে কোলা বের হয়, আর এখন কি মুচকি মুচকি হাসি। হাসি সরছে না মুখ থেকে। আহা, কি হাসি! মানুষের কত রং যে দেখব। মম বলল, আল্লাহর ওয়াস্তে তোর মুখ বন্ধ করবই। নুসরাত বলল, আমি কি বেশি কথা বলি? যে তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা, তুই এভাবে বলতে পারলি মম? নাহিদ বলল, না বইন, তুই একটুও বেশি কথা বলিস না। খুশি, এবার মুখ বন্ধ কর বইন আমার। কানের পোকা সবগুলো বের করে দিলি। নুসরাত বলল, তাহলে তো ভালোই হয়েছে।
তোর কানের ভিতর থেকে সব পোকা বের হয়ে চলে যাবে। আমাকে ধন্যবাদ বল। আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিয়েছি। ইশরাত বলল, চুপ, একদম চুপ। আর একটা কথা না। এবার আওয়াজ বের হলে কষ্টেপ করে দিব মুখ। না হলে এখানে রেখে চলে যাব। নুসরাত বলল, কিন্তু। ইশরাত ঠোঁটে আঙুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। সামান্যই তো কথা বলছে আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্ট বের হয়ে গেল। মম একটা সিএনজি ভাড়া করে জিন্দাবাজারের দিকে চলে গেল। আর নুসরাত আর ইশরাতেররা উপশহর যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। নাহিদের সাথে নুসরাতের আর নাইমের সাথে ইশরাতের বিয়ে দিয়ে দিলে কেমন হবে? দু বন্ধু ভাইয়ের বউ। আকস্মিক কোনো কারণ ছাড়া এসব কথা লাবণ্যকে বলতে দেখে ইশরাত বিরক্ত হলো। লাবণ্যের কথা ইগনোর করতে চাইল, কিন্তু লাবণ্য আবার বলল, আর তোমাদের খালা তোমাদের শাশুড়ি হয়ে যাবে। নাহিদ বিরক্ত হয়ে বলল, এটা আমার ছোট বোন। আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বই না। এসব কিছু হয় না। বোন ভাব আর যাই ভাব, বিয়ে হলে এমনি সব ঠিক হয়ে যাবে। নুসরাত তিক্ত বিরক্ত গলায় বলল, আপু এক কাজ করেন, নাইমকে বিয়ে করে নিন। আমি আন্টিকে বলে নাইমের সাথে আপনার একটা ব্যবস্থা করে দিব। লাবণ্য বলল, ও আমার বয়সে ছোট। কি সব বল তুমি? তো কি হয়েছে? নাইম বয়সে বড়, মেয়ে বিয়ে করা সুন্নত। নাইম সুন্নত কাজ করে ফেলবে। ওর ও নেকির সাথে তোমার ও নেকি হবে। আরে কি সব বল তুমি নুসরাত? এসব হবে না। হবে না কেন? 110% হতে পারে। এটা জীবনে ও হবে না। নাহিদ লাবণ্যের উপর বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল নিজের রুমে। ইশরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেল। আর নুসরাত ফেসবুক স্ক্রল করতে শুরু করল। লাবণ্য তাদের বিজি হতে দেখে রুম থেকে বের হয়ে গেল। নাজু বেগমের বাড়ি হঠাৎ করে নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎ আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন ওইসবি নিয়ে চিন্তিত হলেন। নাসির সাহেব বললেন তিনি কিছু খাবেন না। অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইশরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা আমার এখানে আরো 1 সপ্তাহ থেকে তারপর যাবে। এখন তো আমি দিতে পারবো না ওদের। অনেকদিন তো থাকলো, পরে এসে থাকবে। এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পর ইশরাতের সেমিস্টার। সেই তো যাওয়া লাগবে, তো এখন গেলে কি হবে? আজ যাবে কাল যাবে একই কথা। নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বলবেন? অন্যের সন্তানের উপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইশরাতকে বললেন লাগেজ গুছানোর জন্য আজকে তারা ব্যাক করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবেরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ল, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে। সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। ইশরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো। ইশরাত জাইনের পাশ চুপচাপ কাটাতে চাইলে জাইনের গা ঝালানো কথা শুনে ইশরাতের মাথা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গরম হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে? আসলে আরো 2-1 দিন থাকতে। আপনার কোনো সমস্যা? আমি তাড়াতাড়ি চলে আসাই। আমি আসায় কি আপনার খাবারে ভাগ কম পড়বে নাকি আমি আপনার খাবারের প্লেট টান দিয়ে নিয়ে নিব? কি সমস্যা কি? আমার কেন সমস্যা হতে যাবে তুমি আসায়? আর আমার খাবারের ভাগ কেন কম পড়বে? তোমাকে দেখছি কিছু জিজ্ঞেস করা যাবে না। ইশরাত তুমি ওভার রিয়েক্ট করছো। কথায় তো তাই মনে হচ্ছে। আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে? আমি বাড়িতে ফিরে আসছি তা আপনার সহ্য হচ্ছে না? আসল কথা তো এটাই। আমার বাড়ি আমি ফিরে আসবো না। আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি আর তুমি এটাকে তাল থেকে তিল বানিয়ে দিলে। একটা সিম্পল কথা সিম্পল ভাবে উত্তর দিলেই তো হয়। ঝগড়া করছো কেন? আপনি কি আমাকে এক্ষুনি ঝগড়ুটে বলে গালি দিলেন? জাইন নিজের চুল টেনে ধরল। কপালের উপর থেকে চুলগুলো টেনে সরালো। ও কখন ঝগড়ুটে বলে গালি দিল? এই মেয়ে তো মহা ঝগড়ুটে। আমি কখন তোমাকে ঝগড়ুটে বললাম? তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? নিজের দিকে আঙুল তুলে ইশরাত বলল, আমি মিথ্যাবাদী? এত বড় সাহস আপনাকে কে দিল? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? আরে তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো? আপনি ডাবল মিনিং কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না? কি জ্বালায় পড়লাম রে বাবা! কোন দুঃখে একে এই প্রশ্ন করতে গিয়েছিলাম। আল্লাহ মাফ করো। জাইন ইশরাতের কথার উত্তর না পাশ কাটিয়ে চলে গেল। ইশরাত রাগে ফুঁসতে লাগল। তাকে ইগনোর? এত বড় সাহসী জাইনের বাচ্চার। নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে। শালা খবিস। ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইশরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল। দুজন দুই ইউনিভার্সিটিতে পড়ায়, রাস্তাও আলাদা।
নুসরাত রিকশা দেখে ইশারা করল। সচরাচর তাদের বাসার আশেপাশে রিকশা পাওয়া যায় না। মামা আখালিয়া যাবেন? ওই যাইমু। কত টাকা ভাড়া নিবেন? 100 টাকা দিলাইও। না মামা, 80 টাকা দিব যাবেন। আচ্ছা আয়ো। আর কিতা কইতাম। নুসরাত রিকশা উঠে বসল। ইরহাম দৌড়ে এসে রিকশা উঠল। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিলাম? শুধু রিকশায় উঠে বসে আছি। আমি তোর জন্য রিকশায় বসে অপেক্ষা করছিলাম। বেঈমান! আমি যদি আরো 2 মিনিট লেট করতাম তুই আমাকে রেখে চলে যেতি তাই না? জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন? ইরহাম রিকশাওয়ালা মামার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, মামা আপনি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমি তোমাতানোর মায়ের দেখি আর যে সুন্দর করি তুমি তাই মায়ের কররায়। আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিকশা চালান মামা। আর তুই তুই কত লেট করিস কখনো তোকে রেখে আমি কলেজে বল ভার্সিটিতে বল গিয়েছি। আমি তোর জন্য অপেক্ষা করতাম না। আসলে কি জানিস? এই আমি কারোর জন্য অপেক্ষা করি না, সবাই আমার জন্য অপেক্ষা করে। হিজাব বাধা তাই চুল ছাড়া দিতে পারলাম না। ইরহাম নুসরাতের কাঁধে খুশি মারল। খুশি খেয়ে নুসরাত হাসতে লাগল। তোর থেকে বেশি জোর দিয়ে আমি খুশি মারতে পারি। দেখবি? না বোন, দেখব না। এখন দেখার ইচ্ছে নেই। অন্যদিকে ইসরাতের ভার্সিটি বাসার উল্টো দিকে হওয়ায় মেইন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ইস্যু বেবি, কতদিন পর তোমার সাথে দেখা। কোথায় ছিলে শোনা এতদিন? সেদিন ওইদিকে গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম। তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু। তোর নানির বাড়ি ছিলাম। আর আঘাত করেছে, খুব ভালো করেছে। তোর মতো লাফাঙ্গাকে গণদোলায় দেওয়া উচিত। ও মাই গুডনেস! তুমি শোনা আমার নানু বাড়ি গিয়েছিলে। এজন্য নানু সেদিন বলছিল আসলে সারপ্রাইজ পাবি। ইশরাত ছেলেটার প্যাচালে বিরক্ত হলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারার ছেলেটার দিকে তাকালো। ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো। কি চাই তোমার? আমার পিছনে লেগে আছো কেন? অনেকদিন ধরে তোমার এসব ফালতু কথা সহ্য করছি। ছেলেটা কাচুমাচু করে চোখ নিচের দিকে নামালো। ইসরাতের কথা উত্তর না দিয়ে চোখ এদিক সেদিকে ঘোরাতে লাগলো। হাওয়া সব বেরিয়ে গেল। এতক্ষণ তো খুব বেবি শোনা করছিলে। তখন লজ্জা লাগলো না? এখন নিচের দিকে চোখ কেন? চোখ উপরে তুলে আমার চোখের দিকে তাকাও। আর নাম কি তোমার? আরমান। ফুল নেম বলো। আরমান শিকদার। তো আরমান শিকদার, বয়স কত তোমার? আমি যদি ভুল না হই 21 বা 22, তাই না? জি 21 বছর। আমার কত জানো? জি না। আমার 23+ বয়স, তোমার থেকে 2 বছরের বড়। বয়স দিয়ে কি হবে? আমি আপনাকে পছন্দ করি। ইশরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। আরমান যা মুগ্ধ হয়ে দেখল। এই হাসির প্রেমে তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে? আরমান রাইট। তোমার আমার প্রতি যেটা সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইশরাত। সত্যি ভালোবাসি। উহু, ইশরাত নয়, নিজের বড় বোনের বয়সী একটা মেয়েকে নাম ধরে ডাকছো। সুবের। আর যেন এ বিষয়ে কোনো কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী, তাই একটা অ্যাডভাইস দেই, পড়াশোনা কর, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে তোমার কাছে আসবে। তোমাকে খুঁজে নিতে হবে না। সো এসব বাদ দিয়ে পড়াশোনা মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে যেন না দেখি। আর আমার পিছনে তো একেবারে না। মনে থাকে যেন। ইশরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইশরাতের যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে তাকলো কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মুছার প্রয়োজন অনুভব করল না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ইশরাত দৃষ্টি সীমানার বাহিরে যেতেই ছেলেটা পিছন ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণবিহীন দেহ হেঁটে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সৌরভী আর নুসরাত। ইরহাম তাদের সাথে যোগ দিলে সৌরভী ধমক মেরে বলল, তুই কি মেয়ে? আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওদিকে যা। ইরহাম মুখ কালো করে সেখানে থেকে চলে গেল। আমার কিছু বলার ছিল তোদের। হুম বল। আসলে না। বইন তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। ফাতিন মেসেজ দিয়েছে। সৌরভী আর নুসরাত চোখ গুলগুল করে ঘুরে তাকালো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে সৌরভীর দিকে তাকালো। সেই কাণ্ড সৌরভী করল। তারপর মুখ বিকৃত করে বমি করার ভাব করল। সাদিয়া এদের চাহনি আর ভাবভঙ্গি দেখে বিরক্ত হলো। এভাবে তাকাবি না আমার দিকে। আর এরকম করছিস কেন? মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবি দুটো। নুসরাত নাক মুখ বিকৃতি করে বলল, হ্যাঁ করে দিব বমি। তোর কোন সমস্যা? আর শালা আবালটা কি বলেছে? নুসরাত, তুই ওকে আবাল বলতে পারিস না। সৌরভী দাঁতের দাঁত চেপে বলল, ওমা ভালোবাসা উতলে পড়ছে শালা খানটার সাথে।
যখন সোহার জন্য তোকে ধোকা দিল তখন ওই খাকাটা ছিল না। এই আমি আর নুসরাত ছিলাম। আর এখন বলছো নুসরাত তুই এভাবে বলতে পারিস না। বাবা গো কি দরদ। সৌরভী গালাগালি করবি না ফাতিনকে। ও আমায় সত্যিকার ভালোবাসে। নুসরাত থাপ্পড় মারল সাদিয়ার পিঠে। বিরক্তি নিয়ে বলল, 100 বার গালাগাল করবে। কি করবি তুই? বালের ভালোবাসা। তোমার ভালোবাসার আমি গুষ্টি কিলাই। সৌরভী নুসরাতকে থামানোর চেষ্টা করে বলল, নুসরাত থামো। সব খুলে বল সাদিয়া। এ টু জেড ম্যানেজ করলো কিভাবে শালা? গতকাল মেসেজ দিয়েছিল, আমি সিন করিনি। তো রাতের দিকে সিন করার সময় আপু এসে পেয়েছে ওর সাথে কথা বলছি। আপু রেগেমেগে আগুন। কেন ও এখন মেসেজ দেয়? আপুকে বললাম প্যাচ আপ করতে চায়, আপু বলল আমাকে ফোন দিতে বল আমি ওর সাথে কথা বলবো। আপুকে কি বুঝিয়েছে আমি জানি না। আপু বলেছে ঠিক আছে ভালো কিছু করতে পারলে সাদিয়ার সাথে সামনে কথা আগাবেন না হলে নেই। সৌরভী কতক্ষণ সাদিয়াকে ভেঙ্গালো। সাদিয়া কিছু না বলে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়ার এই নির্বী মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো। কিন্তু ওদের বাকি করার আছে। যার লাইফ সে ডিসাইড করবে সে কি করবে। এই নুসরাতের বাচ্চা তুই একে আমাদের গ্রুপে কি দেখে নিয়েছিলি? এর মাথায় কোন মগজ নেই, সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে ওটা পচে গিয়ে গোবর হয়ে গিয়েছে। সাদিয়ার রাগী চোখে তাকালো সৌরভীর দিকে। সৌরভী সাদিয়ার রাগ পাত্তা দিল না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতিন নামের ছেলেকে গালি দিল, সায়াটা যখন ছেড়ে যাবে তখন তুমি বুঝবে মনু ভালোবাসা কারেকো। শালা মাদা খপ্পরে পরে গিয়েছ তো তুই। আবার খাবি ধোকা তারপর কান্না করতে করতে আসবা তুমি আমাদের কাছে। সাদিয়া ধীর গলায় বলল। এই সৌরভী আস্তে গালি দে মানুষ শুনতে পাবে। সৌরভী গালি দিয়ে বলল, আমি মানুষের বাল ফালাই না মানুষ আমার বাল ফালায়। আমি গালি দিব? আমার মুখ কার বাপের কি? সাদিয়া বলল, ছিহ কি অশ্লীল মেয়েরে বাবা। মুখের ভাষা শুনে আমার গা রিরি করে উঠছে। সৌরভী বলল, যাহ বাল গায়ে পানি ঢাল গিয়ে, তাহলে রিরি করার কমবে। সৌরভী ভেঞ্চি কাটল সাদিয়াকে। সাদিয়া জিহ্বা বের করে ভেঙ্গাল। নুসরাত বলল, এই থামো তোরা, ওইটা আবালটা না। সৌরভী জহুরি নজরে তাকালো। সৌরভী দূর হতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই দাঁড়িয়ে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতদের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলে এমনভাবে তাকালো যেন এখান থেকে আস্ত কাঁচা চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্য দিকে তাকালো। নুসরাতদের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের হালকা কথার শব্দ নুসরাতদের কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না, কারণ মেয়েগুলো দূরে চলে গেল। সৌরভী পরের কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করেছিল। নুসরাত পিছন থেকে এসে হাত চেপে ধরে সৌরভীকে নিয়ে এসে বেঞ্চে বসালো। সাদিয়া কান্না করে দেবে এমন ভাব, কিছু বললেই টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সৌরভীর কষ্ট হওয়ার কথা থাকলে ও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়ার দিকে তাকিয়ে দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর আকাশ পাতাল ফাটিয়ে হুহা করে হেসে দিল। যারা নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাদের দিকে তাকালো। এসবে ধ্যান নেই নুসরাত আর সৌরভীর। দুজন পারলে হাসতে হাসতে এখানে শুয়ে পড়ে। ওর আখির সাথে রিলেশন ছিল ও আমায় বলেইনি। আজ বাসায় গিয়ে আমি মেসেজ দিব কি গো আখির। নুসরাত আর সৌরভী আরো এক দফা হেসে দিল সাদিয়ার এসব আউল ফাউল কথা শুনে। মানুষ কি লেভেলের বোকা, গাধা হলে ছেলেটা 12 বাতারি জেনেও তার সাথে রিলেশন করে। আবার তার সাথে ব্রেকআপ না করে কি সব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত বড় গাধি তুই। অন্যদিকে আম্মু আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মমর উপর ভর ছেড়ে দিলেন। অতিরিক্ত শোকত হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মম আম্মু বলে চিৎকার করে উঠল। মমর চিৎকারে সৈয়দ বাড়ির সবাই যে যেখানে ছিল সেখানে থেকে এসে হাজির ড্রয়িং রুমে। হঠাৎ করে এমন করে চিৎকার করলো কেন মম দেখার জন্য। আশিকের সাথে ডেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকল অবাক হলো। নিজেদের অবাকতা এক পাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে এসে সোফায় শুয়ে দিলেন। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকার দরুন আশিক ও ডেলাকে তেমন একটা খেয়াল করেননি। ডেলার হাত আশিকের হাতে দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কি না তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা তুমি ওর হাত ধরে রেখেছ কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো।
তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গেছেন, সেখানে হেলাল সাহেব কিভাবে রিয়েক্ট করবেন আশিক বুঝতে পারল না। মামা, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রুল গলায় বলল। কি বলেছিস আশিক? আবার বল। সূর্য মধ্য আকাশে, সূর্যের তাপে শরীর পুড়ে যাবে এমন মনে হচ্ছে। কপাল থেকে ঘাম মুছে নিয়ে হাত দিয়ে বাতাস করল নুসরাত। ব্যাগ থেকে পানি বের করে 2 চুমুক খেল। ইরহামকে বলল, খাবি? ইরহাম পানির বোতল নিয়ে 1 চুমুকে সব পানি খেয়ে নিল। আজকাল অনেক গরম পড়ছে। গরমের জন্য নুসরাতের কথা বলতে ইচ্ছে হলো না, তবুও মুখ দিয়ে টেনে টেনে কথা বের করলো। মামা, সামনে দিয়ে দিবেন। সিএনজি থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে গেল নুসরাত। বাড়ির গেট থেকে ভিতরের শোরগোলের শব্দ শোনা গেল। ইরহাম আর নুসরাত দুজনের মুখের দিকে চেয়ে দৌড় দিল বাড়ির ভিতর। কি বললি আশিক? আবার বল। আমি শুনতে পাইনি। জাইনের দিকে ভ্রু কুঁচকে তাকালো আশিক। 2 সেকেন্ড লাগেনি তুমি থেকে তুইয়ে চলে গেল। আশিক বিরক্ত হয়ে বলল, শুনতে পাওনি? বলেছি আমি ডেলাকে বিয়ে করেছি। জাইন ক্ষিপ্র গতিতে এসে আশিকের কলার চেপে ধরল। পরপরই আশিকের গালে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের বেগে আশিক দূরে ছিটকে গিয়ে পড়ল। 2 বাহু ধরে আবার তুলে ধরল জাইন। 3-4টা নাকে খুশি মারল আশিকের। বড় ভাইয়ের জন্য সম্মান করে ঘুরিয়ে প্রতিবাদ করল না আশিক। যখন এটা তীব্র পর্যায়ে চলে গেল আশিক ঘুরিয়ে 2-1টা খুশি মারল। জাইনের মতো সুঠাম দেহের লোকের সাথে পেরে উঠল না আশিক। আবার আশিককে খুশি মারার পূর্বেই জাইনের গালে থাপ্পড় পড়ল। জাইন পিছন ফিরে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কার এত বড় সাহস তাকে থাপ্পড় মারে? ডেলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে তোলা হাত কেঁপে উঠল জাইনের। যে হাত থাপ্পড় মারার জন্য তুলেছিল সেই হাত ধীরে ধীরে আগের জায়গায় নামিয়ে নিল। আশিকের নাকে খুশি পড়ার জন্য নাক দিয়ে রক্ত বের হয়েছিল, তা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। মুখ বাঁকিয়ে মনে মনে জাইনকে বিচ্ছিরি গালি দিল। কি তুই এবার আমাকে মারবি? আমার গায়ে হাতও তুলবি? হাতও ভেঙে দিব জাইন আরেকটা স্পর্শ যদি আশিকের গায়ে লাগে। হাউ ডেয়ার ইউ টাচ মাই হাজব্যান্ড? হাউ ডেয়ার ইউ? জাইনের বুকে হাত দিয়ে পিছনের দিকে ধাক্কা দিল ডেলা। কোন সাহসে তুই আমার স্বামীর গায়ে হাতও তুলেছিস? কে তুই? I will file a case on your name because of that you try to kill my husband. জাইন অবাক দৃষ্টিতে তাকালো। ডেলা তাকে জিজ্ঞেস করছে সে কে। জাইন নিজের দিকে আঙুল তুললে ডেলাকে জিজ্ঞেস করলো, তুই জিজ্ঞেস করছিস আমি কে? তুই? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তুই কে। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার তুই কে? হু আর ইউ? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর আমার এসব আমাদের ভিতর কখন আসলো? বেস্ট ফ্রেন্ডের মতো থাক। আমার লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করবি না। জাইন অসহায় দৃষ্টিতে তাকালো ডেলার দিকে। নিজের গম্ভীর চরিত্রের বাহিরে এসে জাইন বলার চেষ্টা করলো কিছু, কিন্তু কণ্ঠনালীতে শব্দ এসে তা আর বাহিরে আসলো না। নিজের সাথে যুদ্ধ করে জাইন ডেলাকে বলল, আই লাভ ইউ ডেলা। আই লাভ ইউ মোর দেন মি। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। ওকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আমি তোকে সব দেব। তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আমি সব পূরণ করব। ড্রয়িং রুমের সকলের মাথায় বজ্র পড়ল। সবাই ঘুরে জাইনের দিকে অবাক চোখে তাকালো। ইতিমধ্যে লিপি বেগম বিলাপ শুরু করেছেন। তার ছেলেটা এত নির্লজ্জ হলো কখন? পুরো পরিবারের সামনে কেউ এভাবে কোনো মেয়েকে প্রপোজ করে, আবার ছোট ভাইয়ের বউকে বলে ডিভোর্স দিয়ে দিতে। জাইনের গালে আরেকটা থাপ্পড় পড়ল। থাপ্পড়টা মেরেছেন হেলাল সাহেব। ডেলার রাগে থরথর করে কেঁপে উঠল। এত জীবন যাকে সে বন্ধুর চোখে দেখে এসেছে আজ সে তাকে প্রপোজ করছে। ডেলার ইচ্ছে করল জাইনের গালে কয়েকটা থাপ্পড় মারার জন্য। এক হাত দিয়ে নিজের আরেক হাত চেপে ধরল, হাত কন্ট্রোল করার জন্য। তার লজ্জা করছে একে বন্ধু বলতেই। তুই এক্ষুনি আমার সামনে থেকে সর, না হলে আজ তোর আমি কি করব আমি নিজেই জানি না। তুই আমার ফ্রেন্ড এটা ভাবতেই আমার লজ্জা লাগছে। ছি ছি ছি। থাপ্পড়ের জোরে জাইনের মতো সুঠাম দেহের লোক নিজের জায়গা থেকে কিছুটা সরে গেল। লাল লাল চোখ নিয়ে ডেলার দিকে তাকালো জাইন। চোখে টোকা দিলেই মনে হলো রক্ত বের হয়ে যাবে। জাইন তাচ্ছিল্যের হাসি হাসল ডেলার দিকে তাকিয়ে। তোরা কেউ আমার অনুভূতি কোনোদিন বুঝলি না। জাইনের গলার স্বর কিছুটা ভাঙা শোনালো। মানুষ কান্না করলে যেরকম হয় ওই রকম। ডেলার নিজের মুখ ঘুরিয়ে নিল জাইনের দিক থেকে। হেই ছামরি হেই, তুই আমার নারীডারে মারলি কেন? ডেলা উত্তর দিল না। মেহেরুন নেছা খেপে গেলেন। তার প্রিয় নাতিকে এই মেয়ে দুটো থাপ্পড় মারল তার সামনে, আর এই বাড়ির কেউ তার প্রতিবাদ করল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখল। মেহেরুন নেছা আবার বললেন, আমি তোর জন্য একটা সুন্দর দেখা মায়া পছন্দ কইরা লইয়া আইমু।
ভালো হয়েছে, এর মতো সাদা চামড়ার বিলাইডা আশিককে বিয়া কইরা লইছে। তোর জীবনটা বাইচা গেছে এই সাদা ফড়িংয়ের থেকে। আমি সুরত ভালা মায়া আইন না তোরে দিমুনেরে যাই। কান্দিস না, মনটা খারাপ করিস না। জাইন মাথা নিচু করে হাত দিয়ে চোখ থেকে নিজের রুমের দিকে চলে গেল। ইরহাম কোন কথা না বলে ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়িয়ে রইল। টু শব্দ করল না ইরহাম। নুসরাত এত সিরিয়াস একটা মোমেন্টে হা হা করে হেসে দিল। সবার চোখ তার দিকে পড়তেই হাত দিয়ে মুখ চেপে ধরল নুসরাত। সরজি আর হাসব না। লুৎফা বেগমের জ্ঞান ফিরেছে এতক্ষণে। যখন সোফা থেকে উঠে বসলেন ধীরে ধীরে সব মনে পড়ল, কিছুক্ষণ আগের ঘটনা এক এক করে। মনে পড়তেই সোফা থেকে লাফ দিয়ে উঠে বসলেন। পায়ের জুতো খুলে হাতে নিলেন। আশিক বুঝতে পারল এই জুতো তার পিঠে পড়বে। নিজের পিঠ বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে ডেলার পিছনে দাঁড়ালো। লুৎফা বেগম জুতো দিয়ে মারতে গেলেই ডেলাকে লুৎফা বেগমের সামনে চেপে ধরল আশিক। তুই এই সাদা চামড়ার মুরগিরে কেন বিয়ে করেছিস? তোর কি বিয়ে করার বয়স? নিজেই খাস অন্যের টাকায়, আবার নতুন আরেকজন নিয়ে আসছিস। আশিক বলল, উফ আম্মা, এত চিন্তা কিসের? আমরা যেভাবে খাচ্ছি ও সেভাবে খাবে, এতে সমস্যা কি? লুৎফা বেগম জুতো দিয়ে আশিকের পিঠে দু এক গা লাগিয়ে দিলেন। আশিক ব্যথাতুর শব্দ মুখ দিয়ে বের করল। আশিককে ধরার জন্য লুৎফা বেগম আশিকের শার্টের কোনা চেপে ধরলেন। আশিক নিজের শার্ট ছাড়িয়ে নিয়ে দৌড় দিল। ডেলাকে ঘিরে দুজন দুই তিনবার গোল গোল ঘুরল। মা, ছেলে দৌড় ঝাঁপ করে হাঁপিয়ে উঠল। উই লুৎফা, তুই আমার নারীটার পিছে এভাবে পড়লি কেন? সামান্য বিয়েই করছে, বেশি কিছু করে নাই গা আমার নারীটা। আম্মা, ওর বয়স কত, ও যে এই বয়সে বিয়ে করছে? নিজেই তো খায় মামার টাকায়, আবার নতুন সদস্য নিয়ে আসছে। লুৎফা বেগম কথা বলতে বলতে কেঁদে উঠলেন। শাড়ির কোনা দিয়ে চোখ মুছে নিলেন। তো কি হয়েছে নাকি? আমার নারীটা কত সুন্দর মায়া বিয়া কইরা লইয়া আইছে দেখ তুই। চেহারা সুরত দেখা তো আমি ফিদা হইয়া গেছি। নুসরাত দূর হতে দৌড়ে আসলো। আশিকের পিঠে চাপড় মেরে বলল, গুড জব ভাই, গুড জব। এই বিদেশিনীকে বিয়ে করে তুই তো ছক্কা মেরে দিলি। পোটালি কিভাবে এই ফিরঙ্গিনীকে? আশিক ভাবসাব নিয়ে নিজের শার্টের কলার ঠিক করল। বুঝতে হবে না ভাইয়ের ট্যালেন্ট। লুৎফা বেগম চেতে গেলেন। সোফার উপর বসে ছিলেন, পা থেকে জুতো খুলে আশিককে ঢিল মারলেন। তোর ট্যালেন্টের গুষ্টি কিলাই। আর কি বিয়ে করেছিস? তোর বউ এসব কি পরে থাকে সবসময়? এর কি কোন কাপড় নাই? আশিক লুৎফা বেগমকে থামিয়ে দিয়ে বলল, আম্মু কোট পরে। লুৎফা বেগম বললেন, তোরে বলতে বলেছি। আশিক তবধুল হয়ে দাঁড়িয়ে রইল। সে ছাড়া আর কাকে জিজ্ঞেস করবে? মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে নিল। হেলাল সাহেব আশিক আর ডেলাকে সোফায় বসার জন্য বললেন। ভদ্র ছেলে মেয়ের মতো এসে আশিক আর ডেলা চোখ নিচের দিকে রেখে সোফায় বসল। হেলাল সাহেব গলা পরিষ্কার করে নিলেন। বিয়ে করে নিয়েছ দুজন, কারোর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি। আচ্ছা যাই হোক, তোমার ফ্যামিলি কি জানে তুমি বিয়ে করেছ? তাদের কি এতে মত আছে? ডেলার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে তাকলেন হেলাল সাহেব। ডেলা মাথা নিচের দিকে দিয়ে বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করল। হেলাল সাহেবের কথার উত্তর অনেকক্ষণ পর দিল। আমি অ্যাডাল্ট হয়ে গিয়েছি। আর আশিকও অ্যাডাল্ট। আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, আমার ফ্যামিলি আমার বিয়ের বিষয় জানে না, কিন্তু আমি নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখি এবং এতে আমার ফ্যামিলির কোনো সমস্যা হবে না আমার মতে। নুসরাত বাহবা দিয়ে উঠল ডেলাকে। আশিকের দিকে তাকিয়ে বলল, আমার মনের মতো ভাবি নিয়ে আসছো ভাই। আসো তোমাকে জড়িয়ে ধরি। আর ভাবি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমার আপনাকে প্রচুর পছন্দ হয়েছে। আসুন গলায় গলায় মিলাই। হেলাল সাহেব ধমক দিলেন নুসরাতকে। নুসরাত হেলাল সাহেবের ধমক গায়ে মাখল না। দেখছো, গুরুত্বপূর্ণ কথা বলছি, তার মধ্যে তুমি এত কথা বলছো কেন? আমার কাছে মনে হচ্ছে না তো আপনি কোন গুরুত্বপূর্ণ কথা বলছেন। নুসরাত মিনমিন করে বলল। হেলাল সাহেব আবার ডেলার দিকে তাকালেন। তোমাদের বয়স ডিফারেন্স কত জানো? আশিক অকপটে জবাব দিল, বয়স ডিফারেন্স জেনে কি হবে? ও আমাকে, আমি ওকে পছন্দ করেছি, এটাই তো বড় কথা। বয়সের কাজ কি এখানে? নুসরাত পিছন থেকে আশিকের পিঠে হালকা চাপড় মেরে বলল, ডেটস মাই ব্রো। ব্রেভ বয়। আশিক শার্টের কলার ধরে একটু ভাব নিল। ডেলা, তোমার মায়ের নাম্বার দাও, আর তুমি তোমার বাসায় ফিরে যাও। আমরা পারিবারিকভাবে তোমাকে উঠিয়ে নিয়ে আসব, তোমার পরিবারের সম্মতিতে। আশিক ডেলাকে ওর বাসায় পৌঁছে দাও। আশিক ভদ্র ছেলের মতো চোখ নিচের দিকে রেখে দিয়ে বলল, জি মামা। এই প্রসঙ্গে কথা এখানেই শেষ। আমি আর কিছু শুনতে চাই না। কেউ যেন এ নিয়ে আর একটি কোথাও না বলে। লিপি বেগম গুনগুন করে কাঁদছেন। হেলাল সাহেব স্ত্রী আচরণে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বারান্দায় চলে গেলেন।
বারান্দায় পায়চারি করে আবার রুমে ফিরে আসলেন। উফ, কান্না থামাও তো। বাচ্চাদের মতো কি শুরু করেছ? তোমার ছেলে কি ভাগিয়ে নিয়ে চলে আসছে এভাবে কান্না করছো? লিপি বেগম কান্না থামানোর বদলে হাউমাউ করে কান্না শুরু করলেন। হেলাল সাহেব লিপি বেগমের পাশে বসে পিঠে হাত বুলালেন। আহ, কান্না থামাও। কি হয়েছে বলতো? না বললে বুঝবো কিভাবে? লিপি বেগম চোখের পানি মুছে নিলেন। কান্না থামানোর জন্য কিছুক্ষণ সময় নিলেন। অনেকক্ষণ ধরে কান্না করার জন্য লিপি বেগমের গলা বসে গেছে। তোমার ছেলে সবসময় ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা একটা কল দিলে তোমার ছেলে ছুটে যেত। আর আজ কি করলো? নির্লজ্জের মতো বাপ, মা, চাচিদের সামনে কিভাবে ছোট ভাইয়ের বউকে সে ভালোবাসে এটা বলল। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ছি, 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 মানুষ কি বলবে? এই ছেলেটা তার ছোট ভাইয়ের বউকে ভালোবাসার প্রস্তাব দেয়। লিপি বেগম কথা বলতে বলতে আবার হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, তো কি হয়েছে? মানুষ কি বলল তার ধার আমি ধারি না। আমি মানুষের খাই না, আর মানুষ আমায় খাওয়ায় না। যে যা বলার বলুক, আমি তা শুনছি না। তারা তো আমার সামনে এসে এসব বলবে না, সব আমার পিঠ পিছে বলবে। তাহলে তুমি আমার পরিবারের মানুষ এসব শুনবে কিভাবে? আর আমার পরিবারের মেয়েরা আমি মনে করি যথেষ্ট প্রতিবাদী। তারা নিজেকে নিজে অবশ্যই ডিফেন্ড করতে পারবে। লিপি বেগম গাইগুই করে উঠলেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছু বলতে না দেখে আবার বললেন, এসব চিন্তা বাদ দাও। যখন যা হওয়ার হবে, সময়ের উপর সবকিছু ছেড়ে দাও। সময় বলে দিবে কি করতে হবে। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। আর এসব কান্না কাটি বন্ধ কর। কিন্তু জাইন যে সেই রুমে ঢুকলো আর বের হলো না। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণে ছেলের কথা মনে হয়েছে। আমি যাচ্ছি ওর রুমে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। এত সব কাহিনী ঘটে গিয়েছে। আর আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে জাইন ভাইয়া ডেলাকে ভালোবাসে। আরে বইন, আস্তে কথা বল। বড় আব্বু শুনলে আমাকে খাল্লাস করে দিবে। না করে দিয়েছেন এই বিষয়ে কোনো কথা যেন উনি না শোনে। আজ তুই এত দেরি করে আসলি কেন? ইম্পর্ট্যান্ট সিন মিস করে গেলি। নুসরাত হাহা করে হেসে দিল। নুসরাতকে হাসতে দেখে ইশরাতও হাসল। হিজাবের ক্যাপ খুলতে খুলতে ইশরাত বলল, কি কি হয়েছে সব বল। নুসরাত যা যা হয়েছে তা ইশরাতকে খুলে বলল। ইশরাত হিজাবের ক্যাপ জায়গায় রাখতে রাখতে উত্তর দিল, ভাইয়ার উচিত হয়নি ওরা বিবাহিত জেনেও নিজের অনুভূতি প্রকাশ করা। উনি যখন দেখতেই পাচ্ছেন ডেলা বিয়ে করে নিয়েছে, তাহলে ডেলার জন্য তার কি অনুভূতি তা বলার কি প্রয়োজন ছিল? নুসরাত পেটে হাত রেখে হেসে গড়াগড়ি খেল। হাসির দাপুটে কথা বের হলো না। আরে বুঝিস না বইন, বড়লোকসদের বড়লোকি কারবার। ইশরাত কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ল। আমার না, জাইনের উপর প্রচুর হাসি উঠেছিল। তুই ওখানে দাঁড়িয়ে হেসেছিলি। তুই একটু। নুসরাত বুড়ো আঙ্গুল আর তর্জনী আঙ্গুল একত্রে করে দেখালো সে একটু হেসেছে। আমার ওই সময়ের কথা মনে হলেই হাসি আসছে। আর ডেলা আপু কি থাপ্পড় লাগিয়েছে শালা জাইনের গালে। হাত এইভাবে ঘুরিয়ে এনে জাইনের তোষতোষে গালে এক থাপ্পড় লাগিয়েছে রে বইন। বেচারার গাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে ওই সময় ক্যামেরা থাকলে আমি একটা ভিডিও করতাম। তারপর জাইন শালাকে ভাইরাল করে দিতাম। ইশরাত হেসে দিল নুসরাতের বলার ভঙ্গিমা দেখে। নুসরাত চটপটে গলায় বলল, বইন একটা জিনিস খেয়াল করেছিস? ইশরাত নুসরাতের বলার ভঙ্গিমা দেখে মনে করল প্রচুর সিরিয়াস কোনো কথা। নুসরাতের কথা শুনে ইশরাতের মুখ হা হয়ে গেল। মেয়েটা এসব বলে কি? একটা জিনিস খেয়াল করেছিস? জাইন শালা ডেলাকে ছোটবেলা থেকে পাহারা দিয়ে বড় করলো। পাখি বড় হলে পাখিকে তার খাঁচায় বন্দী করবে, কিন্তু মাঝখান থেকে আশিকে এসে পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আহা কি দুঃখ! মুখ দিয়ে চুকচুক শব্দ করল নুসরাত। এমন ভাব করল যেন সে অনেক কষ্ট পেয়েছে জাইনের জন্য। ইশরাত উচ্চস্বরে হেসে উঠল। ইশরাত হাসতে হাসতে বলল, সিলেটের বাপ্পারাজ জাইন ভাইয়া। দু বোনের হাসিতে পুরো রুম রমরমে হয়ে উঠল। নাজমিন বেগম হাসতে হাসতে ইশরাতের রুমে ঢুকলেন। ইশারা করে বললেন আস্তে কথা বলার জন্য। বাহিরে থেকে সব শোনা যাচ্ছে। মামিয়ে মিলে একতফা হেসে নিল। ইশরাত বলল, আম্মু তুমি কখন আসছো? নাজমিন বেগম বললেন, অনেকক্ষণ। তোদের কথা শুনছিলাম। নুসরাত দুজনকে থামিয়ে দিল। এই আমার কথা শুনো। আম্মা আমি ঠিক বলছি না। জাইনের পাখি উড়িয়ে নিয়ে আশিক চলে গিয়েছে। নাজমিন বেগম মেয়ের কথায় সহমত প্রকাশ করলেন। নুসরাত হেসে লুটোপুটি খেল বিছানায়। নুসরাত কিছু একটা চিন্তা করেন নাজমিন বেগমের দিকে তাকালো। আম্মা আমাদের তো দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু জাইনের জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না। আমার ভাবতেই হাসি পাচ্ছে জাইনের মতো ইগোস্টিক মানুষকে ডেলা রিজেক্ট করেছে। নুসরাত কথা সম্পূর্ণ করার আগেই হুহা করে হেসে উঠল। ইশরাত সঙ্গ দিল নুসরাতের।
ইসরাতকে চুপ করালো। আমি কিছু বলতে চাইছি। নুসরাত বলল। 1 মিনিট। হাত মুঠো করে মুখের সামনে ধরল মাইকের মতো করে। এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সৈয়দা ইশরাত উর্ফে জাইনের চাচাতো বোন। ইশরাত নিজের হাত মুষ্টি করে মুখের সামনে ধরল। আমি উগান্ডা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি চিংচাংচু। আজকে জোরদার খবর, জাইন নামের এক সুদর্শন সুপুত্রকে রিজেক্ট করে দিল এক বিদেশিনী ডেলা নামক রমণী। উনার পরিবারের মানুষ এই বিষয়ে ব্যথিত হলে ও উনার 2 চাচাতো বোন ও চাচি মোটেও দুঃখ পাননি। রুমের মধ্যে এই 3জন তাকে নিয়ে হাসাহাসি করছেন। কিন্তু উনাকে নিয়ে চিন্তিত উনার এক চাচাতো বোন। উনি কি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন? জীবনে কি সামনে এগিয়ে যেতে পারবেন? সংসারী হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে? তা জানতে আমাদের টিভি চ্যানেলের সাথে থাকুন এবং চোখ রাখুন এইখানে। নুসরাত বিছানায় হেসে গড়াগড়ি খেল। নাজমিন বেগম হাসির জন্য সোজা হয়ে বসতে পারলেন না। মামের এই সুন্দর দৃশ্য দূরে দাঁড়িয়ে কেউ একজন খেয়াল করল। কিছু মানুষ আছেন না যারা অন্যের হাসি দেখলে নিজেরা তৃপ্তি সহকারে হাসে, সে লোকটা এই সুন্দর মোমেন্টের সাক্ষী হয়ে তৃপ্তি ভরে হাসল। চলবে।